আজকে আমাদের 12তম ক্লাস শুরু করছে। এখানে আবার ল্যারাভেলার শুরু কোথা থেকে ল্যারাভেলার প্রজেক্ট করা দেখতেছি master.blade.php। ওকে ঠিক আছে, আমরা আমাদের পেজে যাই। আমাদের প্রজেক্ট ফাইল যেন কোনটা ছিল, এটা মনে হয়, হ্যাঁ এটাই, তাই না? এটার মধ্যে আজকে আমাদের ডে 12, তাই না? ডে 12 নামে আজকে আমি ফোল্ডার করে নিব। আচ্ছা, ডে 12 এর ভিতরে আজকে আমাদের কি বাকি ছিল? লুপ, তাই না? রিপিটেড স্টেটমেন্ট বাকি ছিল। পিএইচপি ফাইল নিতে হবে। এটার নাম আমি যেহেতু লুপ নিয়ে করার আলোচনা করব, তো লুপই লিখি। ফাইলটার নাম আমি লুপ রাখছি। আচ্ছা, যে পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করব সেই পয়েন্টগুলো একটু আমরা শর্ট ডেসক্রিপশন আকারে লিখে নিই। আজকে আমাদের যেটা নিয়ে আলোচনার কথা সেটা হচ্ছে, আজকে আমি একটু দ্রুত যাব, কেউ না বুঝতে পারলে আমাকে কোশ্চেন করবে, না তো আমি থামবো না কিন্তু, ঠিক আছে? সো আপনারা যদি মনে করতেছেন যে লোড বেশি হয়ে যাচ্ছে, কথা বুঝতেছেন না, তো প্লিজ কোশ্চেন মি বা আমাকে স্টপ করে দেন, না তবে আমি থামবো না কিন্তু। রিপিটেড স্টেটমেন্ট, রিপিটেড স্টেটমেন্ট। রিপিটেড স্টেটমেন্ট মধ্যে কি কি ছিল জানি আমাদের? এক নম্বরে ছিল কি? ফর। দুই নম্বরে কি ছিল? হুইল না, হোয়াই। গড, হুইল কি সাবান নিয়ে আসছেন নাকি? হুইল ওয়াশিং পাউডার না, এটা হোয়াইল, ঠিক আছে? এটা একটা লুপ। 3 নম্বর যেটা বলতেছিলাম, হোয়াইলের পর যেটা আসবে ডু হোয়াইল, তাই না? আমরা এভাবেই সিকোয়েন্সিয়ালি এই জিনিসগুলো আজকে দেখব। তারপর যেটা আসবে, তারপর কি বলেন? ফর ইচ। কনফিডেন্স আছে নাকি কনফিডেন্স নাই? আবার জিগায়। আজকে অবশ্যই এই জ্যামগুলো থাকা লাগবে, কারণ প্র্যাকটিস করতে হবে তো, তাই না? আজকে জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এখান থেকেই কিন্তু আপনাদের আসল প্রোগ্রামিং নলেজ শুরু হয়ে যাচ্ছে। এখানে যার এখনো প্রবলেম থাকবে, তার প্রবলেম আর কি করে সলিউশন হবে আই ডোন্ট নো। তারপরে কি যেন আছে? ফর ইচ, সরি ফর ইচ একসাথে লিখতে হবে। আচ্ছা, এই 4টে রিপিটেড স্টেটমেন্ট আমাদেরকে এখন একটু প্র্যাকটিস করা লাগবে, তাই না? আমরা একটু প্র্যাকটিস করি, দেখি এই লুপগুলো কিভাবে কাজ করে। তার আগে আমি যেটা জানতে চাচ্ছি, এই লুপ কেন ইউজ করবো আমরা, এটা আমাদের জানা উচিত না? এই যে রিপিটেড স্টেট মানে কি, এটা কিভাবে চলে? রিপিটেড তার মানে কি? এটা লুপিং এর মাধ্যমে চলবে। লুপ মানে কি? যেটা বারবার একটা কাজ বারবার করাকেই সেটাকে আমরা লুপ বলতেছি। লুপ মানে কি? সিকোয়েন্স। যেমন এখানে যার বসে আছে, এটা যদি এভাবে করে এমনি সিকোয়েন্স আবার এখানেই ফিরে আসে, যেখানে যে পয়েন্ট থেকে শুরু করেছে সেই পয়েন্টেই যদি ব্যাক করে, সেটাকেই হচ্ছে লুপ বলা হচ্ছে। বাট এটা হচ্ছে আমাদের বেসিক নলেজ, বাট প্রোগ্রামিং এটা কিভাবে কাজ করে সেটাই আমরা দেখব। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো না বুঝলে আমাদের এরপরে যে ব্যাক এন্ড আরও বড় বড় কোডিং করা লাগবে, বড় বড় স্ট্রাকচারগুলো আমাদের দাঁড় করা লাগবে, সেগুলো কিন্তু আমরা পারবো না। সো এগুলোতে আমাদের অবশ্যই বুঝতে হবে। আচ্ছা, যেটা মিললে আমি জানতে চাচ্ছিলাম, হোয়াই লুপ। আমরা লুপ কেন ইউজ করব? হোয়াই লুপ কেন? কেউ একটু আমাকে বুঝান, কেন এই লুপটা আমরা ইউজ করব? হ্যালো সিয়ার, এক্সপ্লেইন মি। আমি একই কন্ডিশন যদি বারবার অ্যাপ্লাই করতে চাই তাহলে ইউজ করব। সিম্পলি একটা লাইনে আমি এক্সপ্লেইন করতে বলেছি, শর্টলি ব্রিফলি আমি ডিসক্রাইব করতে বলিনি, আমি এক্সপ্লেইন করতে বলেছি।
কন্ডিশন লুপ তো কন্ডিশনের মধ্যে চলবে, সেটা বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আর কি বলতে যাচ্ছেন? দুইটা কথা শুনতে পারলাম। কন্ডিশনের উপর কাজ করার জন্য আপনি বলেছেন একই কাজ বারবার করার জন্য। আর কি বলতে যাচ্ছেন? লুপ সম্পর্কে আর কার কি ধারণা আছে? আমি একটা एग्जांपल দেই। ধরেন একটা প্রিন্ট করতে যাচ্ছি আমরা 1 থেকে 100, তো সেই ক্ষেত্রে প্রত্যেকবার ইকো 1 2 3 4 না করে আমরা লুপ ঘুরাই 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করতে পারি। একটা ইকো দিয়েই হবে। হ্যাঁ, তিনি যেটা বলেছেন সেটা ঠিক বলেছেন, কিন্তু এটাকে আমরা যদি একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলতে চাই, ধরেন আমরা কি ইউজ করি? ফেসবুকের যে পেজটা, এখানে কয়টা লুপ আছে? মানে এটা শর্টলি যদি বলতে চাই ইন এ ওয়ান ওয়ার্ড বা সিঙ্গেল লাইন, তা এভাবে বলতে পারি যে একই ধরনের কাজগুলোকে আমরা বারবার করার চেষ্টা করি না? ফেসবুকে যে পোস্টগুলো দেখি আমরা, সেই পোস্টগুলোকে একটা পোস্টের পর আরেকটা পোস্ট আসতেছে, তারপর সেই পোস্টে আমরা কি করতে পারতেছি? কমেন্ট করতে পারতেছি, লাইক করতে পারতেছি। এই কাজগুলোকে একটা পোস্টের ভিতরে কি একজন কমেন্ট করতেছে না? এই কাজগুলোকে একবারই করতেছে না বারবার করছে? সো একটা ব্লগ কিন্তু আমরা একবারে চাইলে সেটাকে যদি এখানে ফেসবুকে যে সাইটটা আমরা ভিজিট করি, হোম পেজটা কিন্তু লুপিংয়ের মাধ্যমে একবার এই ব্লগ সাইটটা একবার কিন্তু রান করে দিচ্ছে, এবং সেটা কিন্তু পোস্টগুলো কিন্তু বারবার রিপিট হয়ে আসতেছে। তার মানে কি ওখানে কিন্তু লুপের কনসেপ্ট আছে। পোস্টগুলোকে যদি আমরা ব্লগ বলি, তো ওই ব্লগগুলোকে একটা লুপের মধ্যে আছে, এবং ওর মধ্যে তারপর যে কমেন্টসগুলো আছে, লাইক আছে, তার জন্য কি আরেকটা তাহলে লুপ চলতেছে। তার মানে কি এখানে কিন্তু নেস্টেড লুপের কনসেপ্টটাও চলে আসতেছে। এখন এই যে আমাদের 4 ধরনের লুপ আছে, এই 4 ধরনের লুপের 4 ধরনের কাজ। যেমন ফর হচ্ছে সবচেয়ে ভালো পারফর্ম করা হচ্ছে যখন আমাদের নেস্টেড কোনো কাজ করা লাগবে, সেই ক্ষেত্রে আমরা ইউজ করব ফর। আর ডু হোয়াইল হচ্ছে স্পেশাল কেসের ক্ষেত্রে, যখন এটার স্ট্রাকচারগুলো দেখলে তখন আমরা বুঝতে পারবো যে কোন স্পেশাল কেসে অ্যাকচুয়ালি আমরা ডু এবং হোয়াইল ইউজ করব। যে রিয়েল লাইফের প্রবলেমগুলোতে যেখানে নেস্টেড বুঝতে পারছে সেখানে ফর ইউজ করবো, কিন্তু এমন অনেক ধরনের রিয়েল লাইফের প্রবলেমগুলো সলিউশন করা লাগবে আমাদের, যেখানে এই কন্ডিশনগুলো ছাড়া কোনো কাজই করতে পারবো না, সেখানে হোয়াইল এবং ডু হোয়াইল ইউজ করতে হবে। অন্য কোনো প্রোগ্রাম ইউজ করলে হয়তো আপনাকে অনেক বেশি খাটতে হবে, বাট যেখানে হোয়াইল এবং ডু হোয়াইল ইউজ করলে কাজটা অনেক সহজ হয়ে যাবে। হয়তো ফর দিয়ে হবে, বাট একটু ঝামেলাদায়ক। আর ফর ইচ আরেকটা গুরুত্বপূর্ণ লুপ, যেটা হচ্ছে অ্যারে দিয়ে কাজ করে। আচ্ছা, এটা ডিসক্রিপশন আমি যখন এটা স্ট্রাকচারটা দেখাবো ঠিক তখনই ডিসক্রাইব করছি। এখন আমি ফর লুপটা কিভাবে হয়, লুপের অ্যাকচুয়ালি বলেন তো, আমরা যে লুপগুলো করবো এর কয়টা পার্ট হয় বা কয়টা পয়েন্ট থাকে? কি কি? আর ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। মানে কি আসলে যে কটা লুপই আমরা এখানে দেখতেছি না কেন, এখানে যে কটা লুপ দিয়েছে এগুলো সব কটার জন্যই কি 3টা পয়েন্ট? এখানে কয়টা লুপ আছে? 4টা। আপনি যে 3টা পয়েন্ট বললেন, একটা হচ্ছে কি প্রথমে ইনিশিয়ালাইজেশন করা লাগবে, তারপর তার একটা কন্ডিশন থাকবে, তারপর তার ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। এই 3টা কন্ডিশন মানে 3টা পয়েন্ট কি এই 3টা লুপের জন্যই ভ্যালিড না একটার জন্য? ফর ইচের জন্য শিওর না কেন? ফর ইচ ইউজ করেননি এখনো? ফর ইচ অ্যারে নিয়ে কাজ করবে, ওখানে হচ্ছে শুধু কন্ডিশন। এই ফর ইচে শুধু কন্ডিশনটা লাগে, আর ইনিশিয়ালাইজেশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট করা লাগে না ওখানে। কারণ ফর ইচ এখন একটা অ্যারে ডিক্লেয়ার করা থাকবে, আমরা দেখবো অ্যারে নিয়ে আলোচনা করার পর তারপর ফর ইচে যাবো, কারণ অ্যারে না বুঝলে তো আমরা ফর ইচ বুঝবো না, কারণ ফর ইচ কি টোটালি অ্যারে ভিত্তিক। আচ্ছা, এখন আমরা দেখি ফর লুপে ইনিশিয়ালাইজেশন কিভাবে করে, কন্ডিশন কিভাবে দেয়, এবং তার ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট কি করে করতে হয়। এই ফর লুপের যদি স্ট্রাকচার বলতে চাই লাইক দিস, এইভাবে এটার স্ট্রাকচার লিখতে হয়। এটা হচ্ছে তার স্ট্রাকচার আমরা বলতে পারি, ঠিক আছে। ফরের মধ্যে কি এখানে যে কার্লি ব্র্যাকেট, এর মধ্যে প্রথমত ফরের ক্ষেত্রে আমরা জানি প্রথমে ইনিশিয়াল করতে, যদি আমি বলি ভ্যারিয়েবল $i, এটাকে বলতেছি প্রথমে 0 বা 1, দেখতে পাচ্ছেন না? আমি মেবি আজকে অনেক দ্রুত কথা বলছি, আই নো, বাট কিছু করার নেই, আজকে একটু ক্লাসটা টানতে হবে, পিছিয়ে যাচ্ছে তো। সো এখানে ফর আমি প্রথমে কি দিলাম? কন্ডিশন। এটাকে কি কন্ডিশন বলে না? এটা ইনিশিয়ালাইজেশন করেছি প্রথমে। আর $i, এটা $iটা কি একটা $iটা একটা ভেরিয়েবল, ঠিক আছে, যার মধ্যে আমি কত রাখতেছি 1। তার মানে কি ইনিশিয়ালাইজ করলাম তাকে আমি কত দিয়ে?
1 দিয়ে এর ভিতরে যদি আমি 2 দেই তাহলে 2 4 দেই তাহলে 4 দিয়ে একে আমি ইনিশিয়ালাইজ একে যদি আমি বলি কোনো সামথিং স্ট্রিং তাহলে এটার মধ্যে সেটাই আছে, সেখান থেকেই ও এই কাজটা এক্সিকিউট করবে। সো এটা আমাদের প্রোগ্রামিং এর উপর ভিত্তি করে যেখানে আমি কি দিব ওকে। আপাতত আমরা সিম্পল ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি যেটা কিভাবে এক্সিকিউট হয়, কিভাবে কাজ করে। সেটা গেল আমার ইনিশিয়াল পার্ট। তারপর যেটা দিতে হয় ফর লুপের ক্ষেত্রে কন্ডিশন। সো আমি কি চাচ্ছি, ধরেন আমি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছি বা 1 থেকে 20 সাপোজ। সো আমি কি করব, তাহলে কন্ডিশন দিতে হবে না $i 1 থেকে 10। তাহলে মানে কি এখানে আমি লাস্ট দিন অপারেটর পড়েছিলাম, এখানে কি ধরনের অপারেটর ইউজ করতে হবে? 1 থেকে 10 প্রিন্ট করতে চাইলে লেস দেন আর গ্রেটার দেন? লেস দেন। কেন লেস দেন? 1 থেকে 10 1 থেকে 10 লেস দেন দিলে কাজ হবে, 10 আনতে হবে না, তার মানে কি ইকুয়াল আসবে না? তাহলে লেস দেন আর ইকুয়াল মানে সে 1 থেকে 10 পর্যন্ত সে চেক করবে এবং চেক করবে সে ইকুয়াল আছে কিনা। তার মানে কি তাহলে 10 পর্যন্ত আসবে। যদি শুধু লেস দেন দেই সেই ক্ষেত্রে কি শুধু 10 এর আগ পর্যন্ত কিন্তু চেক করবে কি 1 থেকে 9 পর্যন্ত চেক করবে। হ্যাঁ, আর যদি 11 দিয়ে করতে পারে, বাট আমি 10 দিয়ে অতটা করতে পারি না, সেটা ডিফারেন্ট যে যার মধ্যে আমরা প্রোগ্রামিং করবো। বাট এখানে এটাও তো বুঝতে হবে যে ইকুয়াল সাইন কখন ইউজ করব কখন ইউজ করব না, তাই না? তারপর এটা গেল আমার কন্ডিশনের পার্ট। তারপর যেটা করতে হয় ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। লাস্ট ক্লাসে আমি যখন অপারেটর পড়েছিলাম তখন আমি বলেছিলাম পোস্ট ইনক্রিমেন্ট, প্রি ইনক্রিমেন্ট আছে, পোস্ট সিম্বল আছে এবং প্রি সিম্বল আছে। সেই অপারেটরগুলো কি কি ছিল? প্লাস প্লাস আরটা কি এটা হচ্ছে ইনক্রিমেন্ট, আর হচ্ছে মাইনাস কি ডিক্রিমেন্ট। এই দুইটা সিম্বলই অ্যাকচুয়ালি লাগে লুপের ক্ষেত্রে। প্রি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এটা কন্ডিশন বুঝে করা হয়। বাট এখন আমি কি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করাবো, তার মানে কি $i কে কি করব, 1 প্রিন্ট করার পর সে কি করবে, এই লুপে ঢুকবে। লুপে ঢুকবে এখানে আমি যা বলবো, সাপোজ এখানে যদি আমি বলি ইকো প্রিন্ট করতে বলতেছি $i কে, কাকে $i কি তো $i ভেরিয়েবল না? সো ওর ভিতরে আমি যা রাখবো সেটাই তো ইকো করলে আমাকে দেখাবে, তাই না? তারপর প্রথমত যখন আমি এই কাজটা করলাম এই লুপে এসে প্রথমে চেক করলো $i = 1 কিনা। যদি 1 হয় তারপর সে কোথায় আসবে, কন্ডিশনে এসে চেক করবে যে i এর ভিতরে যেটা আছে, যেই ভ্যালুটা আমি রেখেছি সেটা 10 এর থেকে আমি যে কন্ডিশন দিয়েছি কি ছোট অথবা ইকুয়াল সেটাই কিনা, সেটা সে চেক করার পর সে এখানে তারপরে কি করবে, i কে পরে এখানে আগে ঢুকে দেখবে যে ঠিক আছে। তারপর সে i কে প্লাস করবে না, প্লাস করে সে লুপ থেকে এসে আবার এখানে ঢুকবে। সো এমনি করে যতবার করে বলতেছি ততবার করে ঢুকতে কন্ডিশনটা চলতে থাকবে। এখানে আমি যদি একটা ব্রেক দিয়ে দিই তাহলে জিনিসটা সুন্দর দেখাবে। এখন যদি আমি কি অ্যাপাচি রান করেছিলাম, অ্যাপাচি তো মনে হয় বাই ডিফল্ট রান থাকে। আচ্ছা দেখি এখানে লোকাল হোস্ট লিখি, লোকাল হোস্ট আমাদের মানে লোকাল হোস্ট দিতে আসবে না, পোর্ট দিতে হবে না? পোর্ট নাম্বার 81 ছিল না? লাস্ট দিন তো 81 দিয়ে কাজ করলাম। 8080 সার্ভার অফ না আছে না অফ আছে এটা চেক করতে হবে মনে হচ্ছে। সার্ভার মনে হচ্ছে অফ আছে। সি টাইপে ছিল না? সি টাইপে জ্যাম্পের মধ্যে কন্ট্রোল আগে দেখেন জ্যাম্প কোনো অন আছে কিনা না, জ্যাম্প আমি অন দেখতেছি না, অফ আছে এর জন্যই। রান করবে, ক্রস থাকলে তো রান করবে না। এই পিসিতে কত ধরনের কাজ যে হয় আল্লাহ জানে। আচ্ছা 81 কাজ করার কথা, যদি অ্যাপাচি এবার অন করেছি যেহেতু। হ্যাঁ আসছে। আমাদের ফোল্ডার কোন ছিল জানি, বিরিজস পিএসপি ব্যাচ, যেটা ক্লিক করা আছে অনেকগুলো আছে। আমাদের এইটা ছিল পিএইচপি। হ্যাঁ ডে 12 লুপ আসছে। দেখেন 1 থেকে দেখতে পাচ্ছেন না, আসছে আউটপুট দেখতে পাচ্ছেন পিছনে। 1 থেকে 10 পর্যন্ত বলেছিলাম,
1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করছে নাকি করছে না? করতেছে। এখন আমি যদি এটাকে বলি 1 থেকে না, আমি যদি বলি এটাকে 100 থেকে 50 পর্যন্ত প্রিন্ট করবে, এটা কি করতে পারবে? তাই এখানে আমি কত দিব? 100। আর এখানে কি কত দিব? 50 পর্যন্ত বলেছি না? আপনি আগে আগে কথা বলেন কেন? আপনার আজকে ফাইন করব আমি। আরেকবার কথা বলার আগে চিন্তা ভাবনা করে কথা বলেন। লাস্ট ওয়ার্নিং। আজকে লোন দিব। আজকে লোন না, আজকে আপনি দিবেন। আচ্ছা, লাস্ট বেঞ্চ আপনার পাশের জন, আপনার নাম কি যেন ভুলে গেছি। কি? শুভ। নাইস নেম। আচ্ছা, আমি এখন চাচ্ছি 100 থেকে 50 পর্যন্ত প্রিন্ট করতে। প্রথমে আমি ইনিশিয়ালাইজ করলাম, ঠিক আছে? এখানে কন্ডিশনটা কি ঠিক আছে না ভুল আছে? 1 থেকে 50 পর্যন্ত প্রিন্ট হবে। এখানে কি ভুল আছে? কোডের নাট কোড ঠিক আছে, আমি কি রান করব? কেউ কথা বলবেন না, যে কথা বলবেন সে আজকে টিট দিবেন। আমি জানতে চাচ্ছি আমার এই কন্ডিশনটা রাইট অর রং। হোয়াই? হ্যাঁ, তো এখানে কি এটা কি ঠিক আছে? ভ্যালিড না, এটা কি করতে হবে? গ্রেটার দেন করতে হবে, তাই না? আরে এটা এরকম করে কেন আমার সাথে? সো আমি এখানে গ্রেটার দেন ইকুয়াল দিলে কি 50 পর্যন্তই দেখাবে। আরেকটা, এবার কি ঠিক আছে? রান করব? কথা বলবেন না কেউ প্লিজ। ঠিক আছে, আমি রান করব। যদি ভুল হয় আজকে ফাইন আপনার। ইকুয়াল টু থাকলেও সমস্যা না থাকলেও সমস্যা। এখানে প্রবলেম হচ্ছে দিস ওয়ান। আমি কি বলেছি? 100 থেকে 50 পর্যন্ত, সেই মানে কি রিভার্সে প্রিন্ট করতেছি না? তাই যদি প্লাস থেকে কি হবে? লুপ ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকবে, যদি না আনলেস এনিহাউ আমি ব্রাউজারটাকে কোনোভাবে ক্র্যাশ করাই, আমি ব্রাউজারটাকে না কেটে দিই। তো দেখেন, এটা যদি রান করি ব্রাউজার লোড হতেই থাকবে, কারণ কন্ডিশন তো হয়নি, ঠিক নাই। আমি কি এটা সেভ করেছি? এবার হবে। দেখেন, এটা লোড হতেই থাকবে। আমারটা স্লোলি হয়ে গেছে, আসতেছে। হ্যাং হয়েছে অলরেডি পিসি। হ্যাঁ, এরকম অবস্থা হবে যদি কন্ডিশন ঠিকঠাক মতো না হয়। পিসি হ্যাং করে ফেলেছে, ঠিক আছে? আর যদিও এটা ভালো কোনো ব্রাউজার হলে এটা পরপর আসতেই থাকতো এবং এখানে এটা ঘুরতেই থাকতো, ঠিক আছে? যদিও এটা এখন আমাকে কার্সরে নিতে দিচ্ছে না, ওই যে আসতেছে স্লোলি, ভেরি মাচ স্লোলি। এই যে অলরেডি সে ক্র্যাশ করে ফেলেছে মজিলা, ঠিক আছে? এই অবস্থা হবে। কন্ডিশন উল্টাপাল্টা দিলে এরকম অবস্থা হবে। সো আমাকে যেটা করতে হবে এখানে, লোকাল হোস্ট, ওইটাকে আবার কেন দিচ্ছে? আবারও তো ক্র্যাশ খাবে। এখানে মাইনাস করতে হবে, ঠিক আছে শুভ? এখানে মাইনাস করতে হবে, প্লাস করলে হবে না, আবারও ক্র্যাশ খাবে। এবার এরকম ভুল করলে আবার বারবার ক্র্যাশ খেতে হবে। এখানে মাইনাস করতে হবে। এবার যদি আউটপুট দেখতে চাই, এবার দেখা যাবে যে ঠিকঠাক মতো রান করছে। দেখেন 100 থেকে কত আসছে? বারবার আসতেছে কেন? আমি ইকুয়াল দিয়েছি না, ঠিক আছে 50 পর্যন্ত আসছে। হ্যাঁ, 100 থেকে তো 50 বলেছি, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি বলি আপনাদেরকে ছোট্ট একটা টাস্ক দেই ফর এ লুপের মাধ্যমে 100 থেকে 60 পর্যন্ত আপনারা প্রিন্ট করবেন, বাট এখানে ইভেন আর অডটা দেখাবে, পারবেন? করেন। 100 থেকে 50 রাখলাম বা 16, যেটা আপ টু ইউ, মানে ভেরিয়েবলটা আপনি 60 দিলাম, ঠিক আছে? এর থেকে অড নাম্বারটা প্রিন্ট করে দেখান আমাকে। 100 থেকে 60 অড নাম্বারটা প্রিন্ট করে দেখাবে। হ্যাঁ, অড যদি বের করতে পারি ইভেনও পারবো, তাই না? আগে একটা বের করে দেখান, দেখি কতজন পারে। হয়ে গেছে? কি প্রবলেম পিসিতে? বললামই তো এখন হয়ে গেছে। ইভেন বের করেন একই সাথে। হ্যাঁ, কার হয়েছে? আর কার হয়েছে? 4 জনকে পাইছি।
মেয়েদের মধ্যে কারো হয়নি? কেন এতক্ষণ ঘুমাইছেন নাকি? হয়েছে? হ্যাঁ, কি করেছেন একটু বলেন, আপনি আগে বলেন। দিশা অড ইভেন এখন বুঝাতে হবে? অড ইভেন বুঝাতে হবে? অড বলতে আমি বুঝাচ্ছি কি 1 কি একটা অড, 3 অড, সো এরকম তার বিপরীত বলে একটা অড জিনিস করে আসছে। ইভেন করেছেন কি? আচ্ছা কিভাবে করেছেন শুনি। কি ওইখানে চেকটা করেছেন কি সেটাই শুনতে যাচ্ছি, কিভাবে করেছেন? মড করলে কি আসবে? বুঝা যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ হয়েছে, আপনারটা হয়েছে। তারপর আপনি কিভাবে করছেন? সেম উনি যা বললেন তাই? সিয়ার তাই? হ্যাঁ ওকে। আর বাকিরা কি পারবে নাকি পারবে না? মাত্র 5 জন বললে তো হবে না, বাকিদের পারছেন কিভাবে? মড কেন করছেন? মড কেন করছেন? কেন ভাগশেষ চেক করতে হবে কেন? অন্যভাবে করা যাবে না? মড করে কি ভাগশেষটা 0 হলে কি সেটা ইভেন হচ্ছে? আমি তো অড দেখাইতে বলছি, তাহলে অড দেখানোর জন্য কি করতে হবে? হ্যাঁ ওটা নট ইকুয়াল দিলেও হয়। আচ্ছা ঠিক আছে আমি করি, দেখেন যারা পারেন নাই তাদের জন্য আমি করতেছি। ওকে শেষ হলে ওয়েল ডান, আমি করছি রেকর্ড। হ্যাঁ আচ্ছা আমি বলতেছি কি 100 থেকে 50 পর্যন্ত যে নাম্বারগুলো থাকবে তার মধ্যে ইভেন নাম্বারগুলো না অড নাম্বারগুলোকে সে প্রিন্ট করবে। তাহলে আমি প্রথমে এর ভিতরে কি নিব? নেস্টেড লুপ ইউজ করতেছি। লুপের ভিতরে লুপ, ফর কি একটা লুপ, তার ভিতরে ইফ কি আরেকটা লুপ না? সেই ভিতরে কি কন্ডিশন দেওয়া যায়? ইফের ভিতরে কিন্তু একসাথে একটাই কন্ডিশন দেওয়া যায়, আরও কন্ডিশন আসে অ্যান্ড অর। আচ্ছা কমপ্লিকেটেড আমরা পরে যাচ্ছি, আগে সিম্পলি শিখি। কেউ কিছু বলতে যাচ্ছেন? হয়েছে? আচ্ছা সো এখন আমি যদি অড নাম্বারকে পিন করতে চাই তাহলে আমি $i কে কি করব? ভেরিয়েবলটাকে i কে মড যদি 2 করি ইকুয়াল ইকুয়াল চেক যদি 1 করি তাহলে কি আসবে? কারণ আমি যদি নাম্বার 5 সাপোজ নাম্বার 5 কে যদি 2 দ্বারা মড করি তাহলে ভাগশেষ কত থাকবে? 1। সো সেটা যদি 1 থাকে, প্রত্যেকটা অড নাম্বারকে যদি 2 দিয়ে মড করা হয় এবং তাদের পরে দেখবে রিমাইন্ডার অবশ্যই 1 থাকবে। সেটা 100 থেকে যদি আমি 50 60 70 যাই বলি না কেন, প্রত্যেকটা নাম্বার 99 ইভেন যদি হয় সেটাকে যদি আমি 2 দ্বারা মড করি তার ভাগশেষ অবশ্যই রিমাইন্ডার কি অ্যাট লাস্ট পর্যায়ে দেখা যাবে যে 1ই থাকবে। তো সেজন্য আমি চেক করতেছি ইকুয়াল ইকুয়াল যদি 1 হয় তাহলে সে প্রিন্ট করবে হচ্ছে এই যে $i, এটাকে সে প্রিন্ট করে দিবে। সো কার্লি ব্র্যাকেট অবশ্যই দিতে হবে, এটাকে আমি কার্লি ব্র্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি। সেভ করি, এবার দেখি ব্রাউজার কি সেম জিনিস দেখাচ্ছে কিনা। ঠিক আছে দেখছেন সব অড নাম্বারগুলো প্রিন্ট হয়েছে। আসছে তো সবার? এখন আপনার আসছে? আপনি করছেন না? আসছে? সুচিতা, সঞ্চিতা লাস্ট ক্লাসে আসেনি? এটা তাড়াতাড়ি জানেন আপনার তো সার্ভার প্রবলেম না? আপনার আসছে? আচ্ছা এটা গেল ফর লুপের কনসেপ্ট। এখন যদি আমি হোয়াইল লুপে যাই, হোয়াইল লুপ কিভাবে কাজ করে এবারে আমরা একটু দেখি। হ্যাঁ হোয়াইল লুপে ফর লুপের ক্ষেত্রে কি আমি একই একটা লাইনের মধ্যে কি করতেছিলাম? ইনিশিয়ালাইজ করতেছিলাম, কন্ডিশন দিচ্ছিলাম, দেন ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট যেটা আমার দরকার কন্ডিশন অনুযায়ী সেটা করতেছিলাম। আর হোয়াইল লুপের ক্ষেত্রে জিনিসটা হয় প্রথমেই আমাকে যেটা করতে হয় ইনিশিয়ালাইজটা করে নিতে হয়। যেমন $i কে যদি 1 যেটা এক্সাম্পল দিয়েছিলাম সেটাই যদি আমরা দেখাই হোয়াইল দিয়ে, তারপরে হোয়াইলের মধ্যে কন্ডিশনটা দিতে হয়। ইনিশিয়ালাইজেশনের পরে তারপর আসবে আপনার কন্ডিশন। $i is
1 থেকে 9 10 পর্যন্ত, তার মানে লেস দেন ইকুয়াল 10 যদি বলি, কন্ডিশন দিলাম, দেন এর মধ্যে এখন আমি যদি বলে দেই এখানে কি, আচ্ছা সেমিকোলন না হবে না, এখন আমি এখানে ইকো করাই $i কে, আমার ভেরিয়েবলটাকে, আচ্ছা দেখতে পাচ্ছেন না, দেখা যাচ্ছে পিছনে, দেখা যাচ্ছে, কথা বলে না, দেখা যাচ্ছে এবার। সো আমি ব্রেক দিয়ে নিচ্ছি একটা, যাতে নাম্বারগুলো আমার নিচে নিচে আসে, সেজন্য ব্রেক দিয়ে নিলাম। সো এই ইনক্রিমেন্টটা এর পরে করতে হয়, হোয়াইল লুপের ক্ষেত্রে হচ্ছে এটাই ডিফারেন্ট। $i কে আমি এখন ইনক্রিমেন্ট করে দিব, কারণ আমি ইনক্রিমেন্টই তো, কারণ 1 থেকে 10 পর্যন্ত দেখতে চাচ্ছি, সো তাহলে ইনক্রিমেন্ট হবে আমার। সো হোয়াইল লুপের স্ট্রাকচারটা হচ্ছে লাইক, প্রথমে আমাকে ইনিশিয়ালাইজ করতে হবে, দেন কন্ডিশন, তারপর বডিতে এসে সে চেক করবে, যা কন্ডিশন অনুযায়ী সে প্রিন্ট করলো, প্রিন্ট করার পরে এসে সে প্লাস প্লাস করবে। সে তাহলে কি এখানে আমার কত আসছে, প্রথমে 1 সে চেক করলো যে 10 এর থেকে সে বড় না ছোট, চেক করবে, যদি কন্ডিশন ট্রু হয় দেন এই লুপে ঢুকবে, লুপে ঢুকার পর কি করবে, i কে প্রিন্ট করবে, দেন একটা ব্রেক দিবে, ব্রেক দেওয়ার পরে সে i কে কি, i তে কত ছিল 1 কে কত করলো 2 হয়ে সে এটাকে নিয়ে কোথায় গেল, আবার এইখানে আসছে, কিন্তু এই লুপের ভিতরে আসছে, এখানে কিন্তু যায় না, এখানেই ইনিশিয়ালাইজ প্রথমে একবার করে ফেলেছে সে। তো এখন এই i কে 2 করে সে এখানে আসলো, এখানে এসে আবার চেক করলো যে i 10 এর থেকে ছোট কিনা, তো i 2 কি 10 এর থেকে ছোট না, তাহলে কি 2 আবার প্রিন্ট হলে এমনি করে প্রত্যেকবার লুপ ঘুরতে থাকবে, আপনি এখানে যতবার ইচ্ছা ততবার লুপ চালাতে পারবেন। তো দেখেন সেম আউটপুটই আসবে, যেটা ফর লুপের ক্ষেত্রে এসেছিল 1 to 10। সো হোয়াইল লুপের ক্ষেত্রে যদি আমি বলি এখন অড ইভেন পারবেন না, এর ভিতরে জাস্ট একটা ইফ দিয়ে লুপ চালাই দিলেই হবে, তাই না? ওই কাজটাই এখানে সেম নেই, টাইম নেই যেহেতু আজকে একটু এটা স্কিপ করছি। হ্যাঁ পারবো তো, হোয়াইল লুপ দিয়ে যদি বলি অড ইভেন প্রিন্ট করতে পারবো না। সো এখন আমরা যদি ডু হোয়াইল লুপটাকে দেখতে চাই, ডু হোয়াইল কিভাবে কাজ করে, ডু সিমিলারলি হোয়াইলের মতো, তবে ডু একটু ডিফারেন্ট এবং এটা অনেক ইউজও হয়। কেন কিভাবে ইউজ হয় আমি দেখাচ্ছি। এটা সেমলি আগে ইনিশিয়ালাইজ করতে হয় হোয়াইলের মতোই, ইনিশিয়ালাইজ সাপোজ বললাম 1, দেন আমি তারপর লিখতে হয় ডু, ডু এর পরে কন্ডিশন দিতে হয় না, তারপর বডিটা চলে আসে, বডির ভিতরে আমি যদি বলি এখন ইকো দিস ওয়ান, আমি এখান থেকে কপি করে দিচ্ছি, তারপরে এখানে যে সে এক বাড়াবে $i প্লাস প্লাস, তারপরে যে কন্ডিশনটা হোয়াইল লুপের ক্ষেত্রে কন্ডিশন কোথায় হচ্ছিল, আগে সে ইনিশিয়ালাইজ করতেছিল, তারপরে সে এখানে এসে কন্ডিশন চেক করতেছিল, বাট হোয়াইল ফুললি ডিফারেন্ট। প্রথমে সে ইনিশিয়াল করতেছে ঠিক, তারপরে এসে কি করতেছে, প্রথমে এসেছে একটা লাইন এক্সিকিউট করে ফেলতেছে, তারপরে ইনক্রিমেন্ট করতেছে, তারপরে সবার লাস্টে এসেছে চেক করতেছে কন্ডিশন। তো কন্ডিশনটা সবার লাস্টে এসে সে চেক করবে $i, এখানে যদি আমি বলে যাই লেস দেন ইকুয়াল 10 কিনা, এখন এটা কাজ করবে। এখন এই যদি আমরা জানতে চাই, দেখি আউটপুট তো কিন্তু সেমই থাকবে, নো চেঞ্জ। আচ্ছা সেমিকোলন দিয়ে নেই মনে হয়, একটা সিনট্যাক্স এরর বলতেছে, আচ্ছা এখানে একটা সেমিকোলন হবে। সেম আউটপুট আসছে, ঠিক আছে? কি দেখতে পাচ্ছেন না কারা, আবার নিচে লিখলে দেখতে পাচ্ছেন না, এবার দেখতে পাচ্ছেন? সো আমি যেটা বলতেছিলাম, প্রথমে ডু হোয়াইলের ক্ষেত্রে কি ছিল, ইনিশিয়ালাইজেশন, এখানেও প্রথমে ইনিশিয়ালাইজেশন, বাট এখানে এসে একটু চেঞ্জ হয়েছে, ডু হোয়াইলে এসে প্রথমেই কি করবে, সে ইনিশিয়াল যা করেছে সেটাকে হচ্ছে নিয়ে নেওয়ার পরে তার বডিতে ঢুকলো, বডিতে যে দেখলো তাকে আমি কি করতে বলেছি, ইকো করতে বলেছি একটা স্টেটমেন্টটাকে সে আগেই এসে এখানে প্রিন্ট করে আউটপুটে পাঠিয়ে দিল সার্ভারের কাছে, সার্ভার সেটাকে রিটার্ন করছে ব্রাউজারের কাছে। তারপর সে কি করেছে, এক ইনক্রিমেন্ট করেছে, তারপর এক ইনক্রিমেন্ট করার পর সে এসে কন্ডিশন চেক করতেছে যে এখানে যে ভ্যালুটা ছিল তো 2 আছে, কিন্তু এখন আইতে কত আছে,
এখন $i তে কত আছে? 2 আছে, কারণ 1 কিন্তু সে প্রিন্ট করে দিয়ে তারপর এক ইনক্রিমেন্ট করে ফেলেছে। তারপর সে এখানে এসে দেখলো যে কি তাকে কন্ডিশন দেওয়া হয়েছে, তো 2 ইজ গ্রেটার দেন ইকুয়াল 10, সরি লেস দেন ইকুয়াল 10। ট্রু হয়েছে, ট্রু হওয়ার পর সে করবে আবার সে এখানে যাবে, এখানে যে আবার সে একটা লাইন এক্সিকিউট করবে। এখন কথা হচ্ছে যে ডু হোয়াইল আমরা কখন ইউজ করব? হ্যাঁ, এখন ডু হোয়াইলটা আমরা কখন ইউজ করব? অনেক ব্লগের ক্ষেত্রে দেখবেন, অনেক সাইটের ক্ষেত্রে প্রথমেই আমি কোনো কিছু ইনিশিয়াল অবস্থায় ব্রাউজারটাকে রান করে সেটাকে দেখতে চাচ্ছি। যেমন আপনি কাউকে আপনার কোনো এন্ট্রি কোনো সার্ভারে পেমেন্ট মেথডের মাধ্যমে প্রথম অবস্থায় তাকে আপনি ফ্রি এন্ট্রি দিচ্ছেন বা আমরা ফ্রি এন্ট্রি দিব, বাট নেক্সট বার ক্ষেত্রে সে যখন ঢুকবে তাকে পারমিশন নিতে হবে বা তাকে কোনো লজিক্যাল রুলস মেনে তাকে এটাতে এনরোল করতে হবে। সো এরকম কোনো একটা কাজের ক্ষেত্রে ইউজ করা হয় এখন, ঠিক আছে? সো ফার্স্টলি প্রথম ইনিশিয়াল অবস্থায় তাকে আমি ফ্রিলি এন্ট্রি দিচ্ছি, ফ্রিলি কাজ করতে পারছে, বাট সেকেন্ড বারলি যখন সে আসতে চাবে আমার সাইটে বা ঢুকতে চাবে তখন তাকে অবশ্যই কন্ডিশন ফুলফিল করে তাকে আমার সাইটে আসতে হবে বা তাকে ক্লাসে এনরোল করতে হবে, ঠিক আছে? সো এই ধরেন যে সফটওয়্যারের ট্রায়ালগুলো আছে, হ্যাঁ হ্যাঁ, 30 দিন ট্রায়াল, তারপরে সেটি সেখানে ক্ষেত্রে। সো এই ধরনের কন্ডিশন যেখানে আপনি হচ্ছে ইউজারকে রেস্ট্রিক্টেড করে দিতে পারতেছেন। অ্যাট ফার্স্ট আপনি যদি চান যে তাকে ফ্রিলি পারমিশন দিবেন, ওকে ঠিক আছে, সে নিল একদিন দুদিন, তারপরে যাচ্ছে যে না না আপনি আর তাকে অ্যাক্সেস করতে দিতে চাচ্ছেন, তার জন্য তাকে হয়তো বা কোনো পেমেন্ট মেথডের মধ্যে যেতে চাচ্ছেন, তাহলে কি প্রথমে সে এটা ফ্রিলি ইউজ করলো, দেখলো সেটা কেমন লাগে, তারপর সে সেটাকে কি কন্ডিশন ফুলফিল করে সেটাকে স্যার ইউজ করতে হবে। সো এরকম ক্ষেত্রে অনেক এখন ডু হোয়াইল এর ইউজ করা হয়, এটা ছাড়া প্রজেক্টে ভালোভাবে করা পসিবল না। সো ফরের ইউজও আছে, যেখানে নেস্টেডের কাজ সেখানে হচ্ছে ফরে ইউজ করবো, আর এইসব কন্ডিশনের ক্ষেত্রে আমরা এগুলোই ইউজ করার চেষ্টা করব। এখন আমাদের যে পার্টটা দেখা লাগবে, হ্যাঁ ডু হোয়াইল থেকে, তবে হোয়াইলটা বেশি ইউজ হয় এই জন্য কারণ হোয়াইলটা হচ্ছে বেশি ফাস্ট দ্রুত রান করে, কারণ এখানে এসে প্রথমে কি করতেছে একটা ইনিশিয়াল করতে, তারপর সেটা এক্সিকিউট। এখানে স্টেটমেন্টটা যদি আমার এখন 1 লাইন আছে, স্টেটমেন্টটা যদি আরও বেশি হয় তাহলে কি সে ওই লাইন প্রত্যেকটি স্টেটমেন্টকে তার এক্সিকিউট করে এসে সে তারপর এটাকে ইনিশিয়াল ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করছে, তারপরে সে কন্ডিশন চেক করতেছে। বাট হোয়াইলের ক্ষেত্রে কি হচ্ছে দেখেন তো, সে প্রথমেই কি করতেছে ইনিশিয়াল করে তারপরে সে কন্ডিশন চেক করতেছে। সো কন্ডিশন স্যাটিসফাই করলেই দেন তাকে আমি স্টেটমেন্টগুলো এক্সিকিউট করতে দিচ্ছি, আদারওয়াইজ তাকে এক্সিকিউট করতে দিচ্ছি না। তো এই জন্যই হচ্ছে হোয়াইল ডু হোয়াইলের থেকে কম টাইম নেয়। সো যে এইটাও আপনাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ ফর থেকেও ইনিশিয়াল এই সেজন্য তো আমি তো বারবার বলতেছি হোয়াইল লুপটা বেশি ইউজ করা হয় টাইমকে সেভ করার জন্যই। আর বাট অনেক ক্ষেত্রে আছে যেখানে আপনাকে ফর ইউজ করতেই হবে, হোয়াইল ইউজ করলে হয়তো কাজটা ইজি হবে না, সেই ক্ষেত্রে আপনাকে সব কয়টা লুপই ইউজ করা হয় এবং করতে হবে। সেটা যখন রিয়েল লাইফে কাজ করবেন আরও ভালোভাবে বুঝতে পারবেন। এখন এই ডু হোয়াইলের মধ্যে যদি আমি বলি ইভেন অরটা প্রিন্ট করতে, কেউ করতে পারবেন? করেন, আমি সিনট্যাক্স দেখাচ্ছি না, না দেখে করেন। হ্যাঁ ইভেন অর দুইটাই। এটাও 100 থেকে আপনি 60 পর্যন্ত এর মধ্যে ইভেন অর প্রিন্ট করেন। 100 থেকে 60 রিভার্সে ইভেন অর প্রিন্ট করেন। এসি কি অফ না বন্ধ সিয়ার? দুইটাই প্লিজ এটা ম্যানেজ করেন এটাকে। হ্যাঁ দুইটা হয় কিভাবে? হলে যে কোনো একটা হবে। আপনি বলছেন অফ না বন্ধ? না বন্ধ। তো অ্যানসার অফ না বন্ধ, যে কোনো একটা বলবেন। অফ হলে অফ বলবেন, অন হলে অন বলবেন। আপনি বলছেন অফ না বন্ধ? দুইটাই অফ। ও আচ্ছা তাই না, বাংলা ইংলিশ বলে ফেলেছি। মাথা কত কাজ করবে বলেন, বয়স কি কম হয়েছে? হ্যাঁ
রেকর্ড অন। আর কতক্ষণ লাগবে? হয়েছে? হ্যাঁ দুইটাই। কার হয়েছে? পিছনে দুইজন আমি দেখবো কিন্তু। শুভ আর আপনার নাম কি জানি? 100 থেকে 60 মধ্যে ইভেন অড প্রিন্ট করবেন ডু হোয়াইল দিয়ে। হয়েছে? কিভাবে পরে বলেন, আগে সবারটা হোক। আচ্ছা আমি দেখেই আসি। কোথায় গেল? 60। আপনার জন্য আমাকে আবার কোড লিখতে হবে। আমি চাইছিলাম না লিখবো, একজনের জন্য এখন আমার আচ্ছা যাই হোক, এক দুইজনের জন্য আমাকে আবার কোড লিখা লাগবে, চাচ্ছিলাম না লিখতে। আচ্ছা দেখেন, আপনি যেটা ভুল করেছেন, আমি বলেছি কি 100 থেকে 60 পর্যন্ত ওটাকে অড ইভেন চেক করার জন্য, তো 60 নিলাম। তো আমি প্রথমে এখানে কি করতেছি, ইনিশিয়ালাইজ করতেছি। হ্যালো দেখেন, আর এখানে এসে কি কন্ডিশন চেক করে, কন্ডিশন তো সবার পরে এসে চেক করবো, বাট এখানে তো আগে আমাকে স্টেটমেন্টগুলো দিয়ে আসতে হবে, দুটো তো আগে স্টেটমেন্টগুলো কাজ করবে, তাই না? সো আমি ইফের ভিতর যদি বলি, $i mod 2 ইকুয়াল যদি 0 হয় তাহলে কি আসবে বলেন? আপনি বলতেছেন কেন, কি আসবে বলেন? $i কে আমি মড করতেছি 2 দিয়ে, ইকুয়াল 0 হলে সে কি প্রিন্ট করবে বলেন? বুঝতেছেন না? উনাকে বলতে দেন, উনি বুঝতেছেন না কেন? বুঝতেছেন না এখনো? আমরা অড ইভেন কি করে করি? আপনি জোড় বিজোড় সংখ্যা চিনেন তো? 2 কি একটা জোড় সংখ্যা, এখন 2 কে সাপোজ 10 কত জোড় সংখ্যা, 10 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, ভাগশেষ, মড মানে কি ভাগশেষ, মডিউলাস ভাগশেষ, 10 কে আপনি 2 দিয়ে ভাগ করেন কত থাকবে? 0 থাকবে, সেটাই তো চেক। তার মানে 10 কে ভাগশেষ যদি 0 হয় তাহলে কি সেটা কি হয়? ইভেন হয়। ইভেন মানে কি জোড় সংখ্যা। আর যদি ইকুয়াল আমি যেটা 1 লিখেছিলাম এর আগে, যদি 1 হয়, 9 কত বিজোড় সংখ্যা না 9, একে যদি আমি 2 দ্বারা ভাগ করি, ভাগশেষ মডুলাস মানে কি ভাগ করে কিন্তু তার ভাগশেষটা চেক করা হয়।
ভাগশেষ যদি 1 হয় তার মানে কি এটা একটা বিজোড় সংখ্যা। আপনি 2কে হাতে কলমে 9কে হাতে কলমে 2 দ্বারা ভাগ করেন, ভাগশেষ 1 থাকবে। এবং প্রত্যেকটা অড নাম্বারের তাইও হবে। আপনি হয়তো ভাগ ফলটা অনেক বড় হবে, বাট একই আসবে অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছেন এবার কথা? তো এখানে যদি 0 দিয়ে এবার বলেন কি আসবে আউটপুট? ইভেন আসবে না অড আসবে? ইভেন আসবে। ওয়াইলে ইয়াতে চেঞ্জ করতে হবে 60। ও আচ্ছা, আমি তো 60 বলেছিলাম নাকি? গ্রেটার দেন বলেছি, লেস দেন হবে। এখানে কিন্তু লেস দেন হবে। আর এখানে এটা হচ্ছে চেক করবে, এখানে তো আরেকটা কন্ডিশন চলতে হবে, এটা পরে। ইনক্রিমেন্টটা সবার পরে করতে হবে, ঠিক আছে? এখানে আমি আরেকটা কাজ করতে বলছি, এটা তো কি প্রিন্ট করলো ইভেন, আমি তো বলতেছি কি তাকে অর্ডার প্রিন্ট করতে, তাই না? তাহলে এলসে এসে বলে দেই এখানে কোথায় ইফ এলস ইউজ করছি, এলস ইফ না ইফ এলস। এলসে এসে বলে দেই যে তাহলে কি এখানে যদি সে আমাকে অড নাম্বারটা দেখায়, সরি ইভেন নাম্বারটা দেখে, এখানে সে কি দেখাবে? অড। সো এটা কি জাস্ট লিখে দিলে হচ্ছে না? বুঝতে পারছেন আপনি? বুঝেন নাই? এখানে আমি আয়ের ভিতরে কত আছে এখন? 100 আছে, ইনিশিয়ালাইজ করেছি। 100 করার পর সে কোন লাইন এক্সিকিউট করবে? ডু। এই লাইনে কি কিছু আছে? সে কি কোনো কাজ করবে? তারপরের লাইনে আসবে না? আমি কি বলেছি? স্টেটমেন্ট উপর থেকে নিচে কাজ করে এবং বাম থেকে ডানে। সো প্রথমে সে এখানে আসলো, উপরেরগুলো আমার কমেন্ট করা আছে, সে কি করতেছে? উপর থেকে পড়তে পড়তে নিচের দিকে আসতেছে। ফলো করেন, উপর থেকে পড়তে পড়তে নিচের দিকে আসতেছে, কিন্তু উপরে কোডগুলো কিন্তু আমার কমেন্ট করা আছে, সে কিন্তু পড়তে পারবে না সার্ভার। ঠিক আছে? সো এখানে এসে প্রথমে আয়ের মধ্যে আমি 100 রাখছি, তারপরের লাইনে কি এই লাইনটা, এই লাইনের মধ্যে কি কিছু বলা আছে? ইনস্ট্রাকশন দেওয়া আছে, কিছু করবে? জাস্ট দেখবে ডু একটা কার্লি ব্র্যাকেট, এটা দেখেও কি করবে? পরের লাইনে যাবে। পরের লাইনে যে কি পেলো? সে ইফ পেলো। ইফ পাওয়ার পর সে এখানে আমি কি করতে বলেছি ওকে? আইকে মড করতে বলছি 2 দিয়ে এবং ইকুয়াল 0 চেক করতে বলছি। যদি ইকুয়াল 0 হয় তাহলে সে কি দেখাবে আমাকে এখানে? তারপর যদি কন্ডিশন ট্রু হয় তো এটাকে আমি 100কে আমি 2 দ্বারা মড করবো। প্রথমে মড করলে দেখবো 0 আসে কিনা। 100কে 2 দ্বারা মড করলে কি 0ই আসবে। 0 আসবে তার কন্ডিশন ট্রু হলে ইফের ভিতরে ঢুকবে। ইফের ভিতরে ঢোকার পর কি করবে? সে ইকো এটাকে প্রিন্ট করাবে। এখানে কি 100 তাহলে প্রিন্ট হবে, তাই না? কারণ 100 একটা তাহলে অড, সরি ইভেন। এখানে আমি লিখে দেই যদি ইভেন সিঙ্গেল স্ট্রিংয়ের মধ্যে আমি এখানে লিখে দিচ্ছি, এটা ইভেন শো করবে। ইভেন, ঠিক আছে? এখানে একটা কনক্যাট সাইন দিতে হবে আমাকে। এটা ইভেন দেখাবে আর এখানে কি দেখাবে? অড। এবার বুঝতে পারছেন আপনি? তো এখানে এসে সে কি করলো? ইভেন্টটাকে প্রিন্ট করলো, তারপরে এলেন শেষ। এলেনের পর সে কোথায় যাবে? এলসে যাবে না? এদিক দেখেন, পরে লেখেন কোড। এটা হচ্ছে তারপর এলেন শেষ হচ্ছে, এলেনে ঢুকবে। এলসে কিছু বলে না, এলসে সে লুপে ঢুকলো। লুপে ঢুকে সে কি দেখতেছে? তাকে আমি এই লাইনটাকে এক্সিকিউট করতে বলছি। সো এই স্টেটমেন্টটা সে পড়ে দেখলো কি বলছে? আমি $i-কে আবার প্রিন্ট করতে বলছি। এখানে ইফ এলস মানে কি? এর মানে কি আপনি বুঝেন? বলেন তো ইফ এলস মানে কি? এখানে এটা কিভাবে কাজ করতেছে? ইফ প্রথমে তো ইফ এলস কেন লিখলাম আমি? লাস্ট ক্লাসে তো এই স্টেটমেন্টগুলো দেখাইছি, বাসায় প্র্যাকটিস করেননি? ইফ এলস মানে কি? যদি এটা ট্রু হয় তাহলে কি এখানে যাবে? যাবে নাকি যাবে না? এটা এখানে এই কন্ডিশন যদি ট্রু হয় সেটা তো করবে, এবং এলস কি চেক করবে কি করবে না? আশ্চর্য, কিছু একটা বলেন। সিয়ার হেল্প করেন, বুঝতেছে না? তাকে পাশে যান, তার পাশে যেয়ে বসে তাকে একটু হেল্প করেন। না আমি বলতেছি কারণ অন্যরা বোর ফিল করতেছে। সিয়া তাকে হেল্প করেন, আমি এটা আউটপুট দেখাই আমি। হ্যাঁ আচ্ছা, এটা আউটপুটটা আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ ও আমি প্লাস প্লাস করেছি, এটা তো সে আবার ক্র্যাশ খাবে। সরি, তাকে বুঝিয়ে দিয়েছি আমি ভুলে। এখানে মাইনাস মাইনাস করতে হবে। ক্র্যাশ খাওয়ার অবস্থা চলে গেছে, ঘুরতে আছে। কেটে ক্র্যাশ হয়ে কেটে গেছে, ঠিক আছে? এখন আবার দিতে হবে।
রিস্টোর দিয়ে দেন। রিস্টোর এই যে আসছে কিন্তু দেখছেন আউটপুট আসছে। সিআর তাকে বুঝিয়ে তারপর আপনি আসবেন, হ্যাঁ, নয়তো আপনার ফাইন হবে। আমরা আউটপুটগুলো দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা এরপর আমাদের কি আছে লুপ? ফর ইচ, তাই না? ফর ইচে যাওয়ার আগে যেই কাজটা আমাদের করা লাগবে, ফর ইচ কি নিয়ে কাজ করে বলেছি? অ্যারে। সো তার আগে আমরা অ্যারে সম্পর্কে একটু আলোচনা সেরে নিই। অ্যারে কি, কিভাবে কাজ করে? এটাকে আমি কমেন্ট করে দিচ্ছি। বুঝানো হয়েছে? পিসির প্রবলেম তো পাশেরটা চলে যান। ওকে, আর ওয়েট করছি না কারোর জন্য। আচ্ছা অ্যারে কি বলেন তো দিশা? কে বললো? আপনি? কে বলছেন? আমি শুনি নাই, তার চাহিদা দেখতে চাই। আপনি কি বলেছেন আবার বলেন? অ্যারে ডাটা সমষ্টি, তারপরে আর কিছু নাই? আর একটু সাজিয়ে গুছিয়ে কে বলতে পারবেন? আমি একটা ভেরিয়েবলের মধ্যে কয়েকটা অনেক একের অধিক ভেরিয়েবল যদি রাখতে চাই, এই একটা ভেরিয়েবল অধিক ভ্যালু রাখতে চাই, তাহলে আমাদের কি আছে? না, অ্যারে হচ্ছে একটা কন্টেনার টাইপ, যার মধ্যে আমরা মানে একের অধিক ভ্যালু রাখতে পারি। এতক্ষণ পরে আসছে। হ্যাঁ আনন্দি, কিছু বলতে চাচ্ছেন? সবাই বলেছিলাম সিমিলার টাইপ ডাটা রাখে আর কি, মানে একটার ভিতরে এরকম অনেকগুলো একের অধিক সিমিলার টাইপ ডাটা রাখতে পারি একটা অ্যারের ভিতরে। মানে আমরা যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সেগুলো যে আমাদের অনেকগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে, মানে একই টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে অনেকগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হচ্ছে, কিন্তু অ্যারে ডিক্লেয়ার করলে আমার হচ্ছে যে অত কিছু লাগতেছে না। মানে সিম্পল ওয়েতেই অ্যারে দিয়ে কাজ চালাই দিতে পারি, এত কোড লেখা লাগতেছে না। কাছাকাছি, ভালো হয়েছে, গুড। হ্যাঁ অনেকে অনেক কিছু বলছেন, বাট ভালো মতো বুঝিয়ে বলতে পারেন না। মিস আনন্দি ভালোই বলেছে। আপনারা দুজন না বলে বাইরে গিয়েছেন, ফাইন আজকে আপনাদের বরাদ্দ হয়েছে। হোয়াট এভার, আই ডোন্ট নো অ্যাবাউট ইট। আমি আপনাকে ক্লাসে অ্যাবসেন্ট পেয়েছি। অ্যান্ড ইউ মাস্ট বি, I can't help you. পারে নাই, আপনি কোড ভুলে রেখে রেখেছেন। আমি কোড ঠিক করেছি। ঠিক আছে, আপনাকে এরা কেউ ক্ষমা করবে না। হ্যাঁ আচ্ছা, যেটা বলতে যাচ্ছিলাম, আমরা যেটা নিয়ে আলোচনা করতে, এখানে একটু লিখি, ভালো মানে স্ক্রিনে দেখা যাবে। অ্যারে হচ্ছে স্পেশাল টাইপ অফ ভেরিয়েবল। এই কথাটা একজনে বলেছে, যেটা যার ভেরিয়েবল কি কিছুদিন আগে পড়াইছি, একদিন আগে। ভেরিয়েবল কি? সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলেন, একটা ওয়ার্ড বলে থেমে থাকতেছেন, কেউ বুঝবে?
আপনি বলেন তো ভেরিয়েবল কি? কি অবস্থা, সবাই হতাশ। আপনি বলেন। ভেরিয়েবল মধ্যে ম্যাডাম ডাটা স্টোর করা যায় প্লেস কম্পিউটার মেমোরিতে যেটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি মেমোরি লোকেশনের নাম, মানে যেখানে আমরা ইচ্ছা মতো ডাটা একটা নির্দিষ্ট স্পেসিফিক মেমোরি লোকেশনে সেভ করে রাখতে পারি। যাক, ভেরিয়েবল লাস্ট ক্লাস অনেক কিছু বলেছি, আজকে বলতে গেলে আজকে আমার পুরো ক্লাস শেষ, অ্যারেই বলতে পারবো না। অ্যারে হচ্ছে সেই স্পেশাল টাইপ অফ ভেরিয়েবল, মানে ভেরিয়েবল যেভাবে কাজ করে অ্যারেটা ঠিক তাই, বাট অ্যারের বেনিফিট হচ্ছে এটা হিউজ নাম্বার অফ ডাটাকে একসাথে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে সাহায্য করে, এবং হিউজ নাম্বার অফ ডাটাকে আমরা একসাথে সুন্দর করে সাজিয়ে অ্যারেঞ্জের মাধ্যমে রাখতে পারি। শুধু তাই নয়, এই অ্যারে দিয়ে পিএইচপিতে হিউজ, অ্যারে ছাড়া পিএইচপিতে কিছু মানে করা, চিন্তা করার কথা কল্পনা করা যাবে না, ঠিক আছে? অ্যারে দিয়েই মূলত পিএইচপিতে হিউজ ডাটা, আমরা যে বড় বড় ডাটা নিয়ে কাজ করব সেগুলো একটা জায়গায় স্টোর করে রাখবো, সেগুলো মূলত ডাটাবেস, ডাটা সার্ভার শুনেছি তো, কি কাজ করে ডাটা সার্ভার? ডাটাবেস ডাটায় যে সংরক্ষণ করে রাখতেছে, কি ওর সংরক্ষণ রাখলেই ওর কাজ শেষ? সেই ডাটাগুলোকে আমাকে ইউজ করতে হবে না, সেইটা হচ্ছে অ্যারের সাথে। তার জন্য কি লাগবে? ওই ডাটাগুলোকে অ্যাক্সেস করার জন্য, ফ্রন্ট এন্ড ইউজারকে ভিউ করার জন্য এই অ্যারের হেল্পটা আমাদের লাগবে। সো অ্যারের কনসেপ্ট ছাড়া সেটা ইম্পসিবল। সো অ্যারে কয় ধরনের হতে পারে? অ্যারে আমি যদি প্রথম থেকে যাই, অ্যারে আমি এখন একটা এক্সাম্পল লিখছি। আচ্ছা যাক, বলেই দিই, এত রহস্য করার দরকার নেই, ক্লাস টাইমও খুব বেশি নেই। অ্যারে হচ্ছে 3 ধরনের হতে পারে, একটা হচ্ছে নিউমেরিক অ্যারে, আরটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, আরটা হচ্ছে মাল্টি ডাইমেনশন অ্যারে। সিআর পারে, বাট করতে দিলে ভুল করে। হ্যাঁ, করতে দিলে ভুল করে। নিউমেরিক অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে, আর হচ্ছে মাল্টি ডাইমেনশন অ্যারে। আচ্ছা, এখন এইগুলোর কিভাবে ইউজ হয় এবং কেন এগুলো ইউজ করব সেগুলোর ডেসক্রিপশনেই যাচ্ছি। আমরা এক্সাম্পল দেখে দেখে এগুলোর ডেসক্রিপশনে যাচ্ছি। লাস্ট দিন ভেরিয়েবল ডিক্লারেশন করা শিখিয়েছিলাম, তাই না? কেউ কথা বলবেন না, আমি একজনকে জিজ্ঞেস করতে চাই কিছু, আমার ইচ্ছা করতেছে একজনকে এখন কোশ্চেন করতে। হ্যালো, আপনার নাম ভুলে যাই আমি। আপনার নাম সাজ্জাদ। এটা কি করেছি বলেন তো? চুপ থাকেন। হ্যাঁ, হইতেই তো পারে। এটা কি করেছি বলেন? আমি স্টেটমেন্ট ডিক্লেয়ার করেছি। এটা ভেরিয়েবল না অ্যারে? ভেরিয়েবল। এই যে আপনি, ইনি যে বললো কথা সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? সত্যি? কনফিডেন্ট? কনফিডেন্ট। আচ্ছা, এটাই বলেন। এরপরে তাহলে যেটা লিখলাম এটা কি? তাহলে কেউ কথা বলবেন না, কথা বললে ফাইন হবে, 500 টাকা ফাইন। এবার কথা বলেন। পাশে তো ওয়ার্ডটা লিখতে হবে, বুঝে মনে যাবে। এটা কি করলাম বলেন আপনি? হ্যালো, আপনি বলেন এটা কি করলাম? এটা তো ভেরিয়েবল বললেন, ভালো কথা। এটা কি? ফাংশন। এটা হচ্ছে, এটাও কিন্তু ভেরিয়েবলের মধ্যে, বাট আমি কি রাখতেছি? একটা অ্যারে রাখতেছি, ঠিক আছে? এটা অ্যারেকে কিভাবে ডিক্লেয়ার করা হয়? অ্যারেকে আমরা অনেকভাবে ডিক্লেয়ার করতে পারি। এটা হচ্ছে সিঙ্গেল লাইন অ্যারে। এর ভিতরে যদি আমি প্রথম সাপোজ বলে দেই 1, অ্যান্ড সেকেন্ডে যদি বলি আমি আমার নামই বলে দেই নিপাল, দেন সেকেন্ডলি যদি বলি আবার আরেকটা ভ্যালু দেই কিছু একটা, তারপরে আবার যদি কিছু একটা বলি, সাপোজ একটা সিম্বল দিলাম। এগুলো স্ট্রিং আকারে দিতে হবে যদি আমরা পরপর এভাবে দিতে চাই। একটা রোয়ের, একটা লাইনের মধ্যে যদি আমি ডিফারেন্ট টাইপ অফ ভ্যালু ইনসার্ট করতে চাই। সো অ্যারে কি করে আমাকে ডাটাবেস থেকে ডাটা সাজিয়ে গুছিয়ে আমাকে এর কাছে ভিউ করে, সেটা কিভাবে? ইন্ডেক্স আকারে। অ্যারে আমরা ইউজ করব মূলত ইউজ ডাটা রিপ্রেজেন্ট করার জন্য ইন্ডেক্স আকারে, সেজন্য হচ্ছে অ্যারেটা ইউজ করব। এই যে আমি এখানে করলাম, এখানে ইন্ডেক্স, অ্যারেতে ইন্ডেক্স নাম্বার, কথা বলবেন না সিয়ার, কত থেকে শুরু হয় বলেন তো? 0 থেকে। আপনি কি জানতেন এটা নাকি আজকে প্রথম? আপনি না, এনেকে জিজ্ঞেস করছেন, জানতেন? আচ্ছা,
শুধু অ্যারেতে না, মানে আমাদের পিএইচপি করার ক্ষেত্রে অন্যান্য কোডিংয়েও আছে, আমি শুধু পিএইচপির কথা এখন বলতেছি, অন্য প্রোগ্রামিং নলেজ যেহেতু প্র্যাকটিস করছি না সেগুলোর কথা এখন বলছি না। এখানে অ্যারের ইন্ডেক্সিং কাউন্ট হয় 0 থেকে। সো এটা আমার কততম লোকেশন আছে? 0। এটা আমার কততম লোকেশন আছে? কথা বলেন না কেন? 1। এটা কততম লোকেশন আছে? 2। আর এটা মনে থাকে জানি, একটু পর আবার কোশ্চেন করব। সো এইভাবে আমি চাইলে আমার অ্যারেগুলোকে ইনিশিয়ালাইজ করতে পারি। আমি যদি এভাবে চাই না, আমি এভাবে করব না, আমি যা সাপোজ এভাবে করব, আমি ডাটা নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, সেই ভেরিয়েবলের মধ্যে আমি ইন্ডেক্স সহ বলে দিব। সেটা কিভাবে করব? লাইক দিস, 0তম ইন্ডেক্সের মধ্যে আমি ভ্যালু রাখতে চাচ্ছি সাপোজ 1, এবং সরি এটাকে যদি ব্যাক করে, এবং 1তম ইন্ডেক্সে আমি রাখতে চাচ্ছি কি একটা স্ট্রিং, ঠিক আছে। আর 2তম ইন্ডেক্সে আমি রাখতে চাচ্ছি, ওই যে আলিফ বাতাসে কি জানি লিখছিলাম, আমি এখানে 10 দিয়ে দিলাম, ঠিক আছে। আপাতত এই 3টাই রাখি, তবুও দরকার নেই। সো আমি চাইলে কি এভাবেও অ্যারে ডিক্লেয়ার করতে পারি, বাট এভাবেও অ্যারে ডিক্লেয়ার করি। এখন আমি কি এভাবে করলে সুবিধা হবে না আমার এভাবে করলে, সিঙ্গেল লাইনে করলে সুবিধা হবে, এটা আমাদের জানা দরকার না? এখন আপনি ধরেন সাপোজ এভাবে লিখলেন, কিন্তু বাই চান্স ভুলে গেলেন যে এই 2 ভ্যালুটা কততম ইন্ডেক্সে রাখছেন সেটা আমার মনে নাই, ঠিক আছে। ভ্যালুটা কততম ইন্ডেক্স আছে, বা ইন এনি কেস আপনি যদি ভুলে যান বা এভাবে করতে থাকতে, তাহলে কি আপনার একটা প্রবলেম হবে না? ভুল কিছু আপনাকে রিটার্ন করবে, মানে আপনি ভুলে গেলে কিছু না, আপনি যেটা দিবেন আর সার্ভার আপনাকে সেটাই রিটার্ন করবে, ঠিক আছে। ভুল কিছু হতে পারে আপনাকে, বাট এভাবে যদি আপনি ইন্ডেক্সের মাধ্যমে করেন, তাহলে আপনি যদি সেটাকে ইকো করে দেন ইন্ডেক্সের নাম অনুযায়ী, দেখেন যদি এখানে আমি ইকো করাই $data ইন্ডেক্স নাম্বারটা বলে দিতে হবে না, কততম ইন্ডেক্সের ভ্যালুটা আমি দেখতে চাচ্ছি। সাপোজ আমি 2তম ইন্ডেক্সের ভ্যালুটাকে দেখতে যাচ্ছি। সো এটাকে একটা তো আমার বাদ দিতে হবে না, তো কি ওভাররাইড হয়ে যাবে না? সো আমি এই ইনিশিয়ালাইজেশনটাকে আপাতত অফ করে, মানে বাদ দিচ্ছি, নিচে যেটা করছি সেটাই রাখছি। এখন যদি আমি এটাকে রান করি, দেখেন কত দেখায়, সেভ করা আছে তো 10। আউটপুট ঠিক আছে না ভুল আছে? ইন্ডেক্স 2তে আমি কত রেখেছি? 10 রেখেছি, তো ও কিন্তু আমাকে 10ই দেখাচ্ছে। এটা গেল আমাদের নিউমেরিক অ্যারে। এখন নিউমেরিক অ্যারেও আমরা ইউজ করি থাকি, বাট সবচেয়ে বেশি যেটা মোস্টলি ইউজ করা হয় কাজগুলোকে ডাইনামিক করার জন্য, সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। এখন অ্যাসোসিয়েটিভ অ্যারে কিভাবে ডিক্লেয়ার করা হয় সেটা যদি আমরা দেখতে চাই, সাপোজ আমি $data লিখছি এবং অ্যারে ডিক্লেয়ার করে রাখছি, এটাকে $AY হবে। অ্যারেটাকে ডিক্লেয়ার করে রাখলাম, এবং এই ডেটার ভ্যালুর মধ্যে আমি যদি বলি উপরে, যে মুশকিল স্ক্রিনটা যে কেন এত ছোট দেখা যায়, এর মধ্যে এই আগে ইন্ডেক্সগুলোকে আমি নাম্বার দিয়েছিলাম, তাই না? এখনকার ইন্ডেক্সগুলোকে আমি সাপোজ বললাম, এটার ইন্ডেক্স আমি বলতেছি নেম, তার মানে কি লোকেশন আমি কি রাখবো? নামই রাখবো। নামটা কি স্ট্রিং না? অবশ্যই সেটা কি স্ট্রিং হতে হবে। এবং তারপর আমি সাপোজ বলতেছি সিটি, সিটি কি? ঢাকা, ঢাকা। তারপরে সাপোজ আমি এখানে বলতেছি এইচ, এইচ কি একটা নাম্বার, তাই না? সো এখানে তো স্ট্রিং সাইন হবে না। এই সাপোজ লিখলাম 10।
এখানে আমি আমার এজ লিখবো, মামার কি পাগলে কামড়াইছে না কুকুরে কামড়াইছে কোনটা? লেখেন, আচ্ছা আমার এজ লিখতে বলছেন, লিখেছি না, আমার এজটা লিখেছি। কোথাও হবে 30 তার বেশি হবে। আপনার এসটি ইনফো করবেন না। না সমস্যা নাই, ইকো করে দেব। আচ্ছা এই যে অ্যাসোসিয়েটিভ অ্যারে লিখলাম, এর সুবিধা কেন কেন আমরা যে আমি বললাম রিয়েল লাইফের প্রোগ্রামগুলোতে বেশি নিউমেরিকের জায়গায় অ্যাসোসিয়েটিভ অ্যারেটা বেশি ইউজ হয়। কারণ কি, এই যে আমি এখানে নাম বলেছি, এর ভিতরে আমি কি নেম বলেছি, ইন্ডেক্সের নাম, আমি কিন্তু না কোনো কারো নামই কিন্তু এখানে রাখবো। বা যদি এটাকে বলি ফার্স্ট নেম, FIRST ফার্স্ট নেম, আর এখানে যদি লাস্ট নেম থাকে তাহলে কি লাস্ট নেম লিখবো। আর এখানে যদি বলি আমি লাস্ট বা সেকেন্ড, যেটাই বলি না কেন সেকেন্ড বলি, সেকেন্ড নেম দিস, এটা লিখলাম। তাহলে এভাবে এই জিনিসটা সবচেয়ে করার সুবিধা যেটা হয়, ডাটাবেজের কলামের সাথে মিল রেখে এই ইন্ডেক্সের নামগুলো করা হয়, যাতে যখন আমি কোয়েরি চালাবো, ওই কোয়েরি চালালে কি করি আমরা, ডাটাবেজের একটা রো ধরে, ইন্ডিভিজুয়াল একটা রো ধরে ডাটাগুলোকে তুলে আনা হয়। কিন্তু সেই রোগুলোকে যদি এখানে আমি ইন্ডেক্সের নামের সাথে যদি ডাটাবেজের যে টেবিলেরগুলো ক্রিয়েট করব সেই কলামের নামের সাথে মিলিয়ে রাখা হয়, তাহলে কাজগুলো খুব ইজি হয়ে যায় এবং আপনি ওকে স্কিল চালিয়ে খুব দ্রুত এবং ইজিলি সেই রোয়ের ডাটাগুলোকে তুলে আনতে পারেন। সো ডাটাবেস কিন্তু কি কিসের সমষ্টি, রো এবং কলামের সমষ্টি না। যে ফেসবুক আমরা চালাচ্ছি প্রতিনিয়ত, পার ডে পার সেকেন্ডে যদি বলতে চাই বা পার মিনিটে, সেকেন্ডে বা মিনিটে যদি ধরি, কতজন ইউজার ওখানে নিউ ইউজার হিসেবে জয়েন করতেছে, অ্যাকাউন্ট ওপেন করতেছে, এটা কি আমরা বলতে পারবো? কেউ গেস করে? সাপোজ ধরলাম 1.5 কোটি, মানে 1 মিনিটে 1.5 কোটি ইউজার ওখানে হচ্ছে। তা সেই ইনফরমেশনগুলো কিভাবে হচ্ছে, তারপরে কি ওইখানে প্রতিটা কলাম ইনসার্ট হচ্ছে নাকি রো ইনসার্ট হচ্ছে? রোতে কি থাকতেছে আপনাদের এই ইন্ডেক্সের নামগুলো, বাট ভ্যালু কি এখানে, এই ভ্যালুগুলো কি চেঞ্জ হচ্ছে না? তার মানে কি এই ভ্যালুগুলো কি রো না? তার মানে কি ওখানে প্রতিনিয়ত কিন্তু রোগুলো কিন্তু আপডেট হচ্ছে। কেউ তার ফেসবুক ডিএক্টিভ করছে বা তার ডাটাগুলো ডিস্ট্রয় করছে, ডিলিট হচ্ছে, আপডেট হচ্ছে, যা হচ্ছে কি রোতেই হচ্ছে না। বাট কলামটা তাহলে কি ফিক্সড, আর রোগুলো কি হচ্ছে ভেরিয়েবল, সেগুলো কিন্তু আপডেট এবং চেঞ্জ যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। তাই সেজন্য কি হয়, টেবিলের কলাম নেম এবং ডাটাবেজ প্রোগ্রামিং করার সময় আমরা অ্যারে ইন্ডেক্সিংগুলো সাধারণত সেই কলামের নামের সাথে সেম রেখে দেওয়ার চেষ্টা করি। এটা যদি না করেন আপনাকেই ভুগতে হবে, এবং কি নাম দিয়েছেন ওই ইন্ডেক্স বক্সে এবং ওখানে আপনি কি ভ্যালু পুট করেছেন আপনাকে নিজেই সেটা ম্যানুয়ালি মনে রাখতে হবে, সেটা প্রোগ্রামিং দ্বারা হ্যান্ডেল করতে হবে। সেটা করলে যে ভুল হবে তা না, কিন্তু ওটা খুবই প্যারাদায়ক। সেই জন্য স্ট্যান্ডার্ড হিসেবে আমরা এটাই প্র্যাকটিস করে থাকি সবাই। আর এখানে ভ্যারিয়েবল আমি ডলার ডাটা নিয়েছি, এটা যে ডলার যেটাই নিতে হবে ইজ নট ম্যান্ডেটরি, এখানে যা খুশি আপনি নিতে পারেন। ভ্যারিয়েবলটাকে আমরা এমনভাবে ইনিশিয়ালাইজ করতেছি বা ইন্ডেক্সের নামগুলো এমনভাবে দিচ্ছি যার সাথে ভ্যালুটা মিনিংফুল হয় এবং বুঝতেও সুবিধা হয়। ঠিক আছে, এখন যদি এটাকে আমি ইকো করাই সেমলি, স্ট্রিং কেন দিচ্ছি, আমি তো ডেটাকে প্রিন্ট করাতে যাচ্ছি। ডাটা এখন ইন্ডেক্সটা আমার কি হবে বলেন তো, ইন্ডেক্সকে এখন আমার নাম্বার, এখন ইন্ডেক্সের নাম ধরে আমাকে কল করতে হবে না। যদি সিটি বলি তাহলে আমাকে সিটিটাই দেখাবে। এখন ব্রাউজ করি, কি দেখাবে? ঢাকা, ঢাকা দেখাচ্ছে। এখন যদি আমি আমার ফার্স্ট নেমটা দেখতে চাই তাহলে এখানে আমি কপি পেস্ট করে দিই, বারবার লিখতে প্যারা লাগছে। তাহলে কি ফার্স্ট নেমটা দেখাবে না? এখানে ফার্স্ট নেমটা শো করছে। এখন ফার্স্ট নেমটার সাথে যদি আমি লাস্ট নেমটাও অ্যাড করে দেখতে চাই তাহলে কি করতে হবে? কনক্যাটেনেট করতে হবে এবং তারপরে যেটা দেখতে চাচ্ছি সেটাও দিয়ে দিতে হবে। তাহলে কি দুইটা নাম এখন কি আমাকে কনক্যাট করে দেখাবে, তাই না? এবং এখানে স্পেস একটা না দিলে দুইটা মনে হবে যেন একসাথে উল্টাপাল্টা এবিসিডি লিখে রাখছে। সো একটা স্পেস দিয়ে দিই এখানে। আমরা সেভ করলাম, ব্রাউজারটাকে রিলোড দিলাম, আসছে পাশাপাশি
সো এমনি করেই আমরা ছোট ছোট প্র্যাকটিসের মাধ্যমে বড় কোনো কাজ রপ্ত করার চেষ্টা করব, ঠিক আছে? সো এই জিনিসগুলো আমাদেরকে আরও রপ্ত করার জন্য যেটা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া এটা কোনোভাবেই পসিবল না। এরপর আরেকটা অ্যারের নাম বলেছি, সেটা হচ্ছে কি অ্যারে বলেছিলাম? মাল্টি ডাইমেনশন অ্যারে। মাল্টি ডাইমেনশন অ্যারে বলতে আপনারা কি বুঝছেন বলেন তো? কি বুঝছেন বলেন? বলেন দিশা। অ্যারের ভিতরে অ্যারে, গুড। আপনি বলেন। আপনাকেই বলছি, ঘাড় ঘুরাচ্ছেন কেন? যেমন ফর এক্সাম্পল 2D 3D। আচ্ছা, আপনাকে আমি কোশ্চেন করছি না, আপনি বলেন মাল্টি ডাইমেনশন বলতে আপনি কি বুঝছেন? মাল্টি ডাইমেনশন অ্যারে বলতে আপনি কি বুঝছেন, বা মাল্টি ডাইমেনশন বলতে আপনি কি বলছেন? যেটা যে থাকবে এটা বুঝতেই পারছি। অ্যারে একটু আগেই বলেছি যেটা নিয়ে কাজ করবে। সো এখানে আমরা একই সাথে অনেকগুলো মানে নাম্বার হোক, স্ট্রিং হোক, যতগুলো ডেটা টাইপে থাকুক না কেন, সেটা অ্যাসোসিয়েটিভ হোক, নিউমেরিক হোক বা মাল্টি ডাইমেনশন অ্যারেই হোক না কেন, সেটার মধ্যে যেই কয় ধরনের ডেটা টাইপ আছে, আমরা কয় ধরনের ডেটা টাইপের কথা জানি? 4 ধরনের, মানে বেসিক্যালি আরও আছে, বাট বেসিক্যালি আমরা 4 ধরনের জানি। একটা হচ্ছে ইন্টিজার, স্ট্রিং, বুলিয়ান, রিয়াল। রিয়ালের মধ্যেই কিন্তু ফ্লোট ডাবল, আপনারা যেটা বলতে চান ওটা পড়ে যায়। সো দুটা না বলে রিয়াল বললে ওটা ক্যাপচার হয়ে যায়, ঠিক আছে? এরও তো এক প্রকার ডেটা টাইপ। কি? এরও তো এক প্রকার ডেটা টাইপ। এরর ওগুলা স্পেশাল কেস, ওগুলাতে ইউজার ডিফারেন্ট। হ্যাঁ, এটা ইউজার ডিফাইন করে নিচ্ছে, সেগুলো যাচ্ছে। মানে বেসিক্যালি যেগুলো হয় সেগুলোর জন্য 4 ভাগে আমরা আমাদের সুবিধাতে ভাগ করে নিয়েছি। ওকে, মাল্টি ডাইমেনশন মানে তো ম্যাম কলাম আঁকবে। ইয়েস, আমি এটাই শুনতে যাচ্ছি। মাল্টি ডাইমেনশন মানে কি? সেটা রো এবং কলাম অনুযায়ী কাজ করে। এতক্ষণ যে অ্যারেগুলো নিয়ে কাজ করতেছিলাম, সিঙ্গেল একটা ইন্ডেক্স ছিল না তার। মাল্টি ডাইমেনশন অ্যারে বলতে মানে কি একটা ইন্ডেক্স থাকবে না অ্যারে, কিন্তু আমরা কি বলেছি, ডাটাগুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করে আমাদের সামনে ইন্ডেক্স আকারে, যে যাকে আমরা ইন্ডেক্সের নাম অনুযায়ী সেটাকে কল করে ওই ইন্ডেক্সে কি ভ্যালু আছে সেটাও কি আমরা দেখতে পাচ্ছিলাম। এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। এখন আমি যেটা দেখতে পাচ্ছি মাল্টি ডাইমেনশন অ্যারে, লিখে রাখি। মাল্টি ডাইমেনশন অ্যারে, মাল্টি ডাইমেনশন অ্যারে বলতে এখানে কাজ করবে একসাথে রো এবং কলাম। একটু আগে যেটা বললাম, ডাটাবেজে কি থাকবে? রো থাকবে আর কলাম থাকবে। রোটা কি অনবরত আপডেট হতে থাকবে এবং কলাম কি ফিক্সড, যেটা একবারই আপডেট হবে এবং যদি সেটাকে চেঞ্জ করা লাগে একবারই সেটাকে চেঞ্জ করা যাবে। মানে রো অনবরত, আপনি কোনো একটা প্রোগ্রাম করে ফেলেছেন বা কোনো সাইট বানিয়েছেন, সেখানে কোনো ডাটা ইনসার্ট করতে চাচ্ছেন, কলামটা কিন্তু আপনার ফিক্সড থাকবে। জাস্ট রোতে আপনি লুপ চালিয়ে দিয়েছেন, সেই লুপের মধ্যে অনবরত ডাটাগুলো আপডেটের মাধ্যমে আপনাকে ভিউ করছে। আমরা লুপিং কিন্তু এই জন্যই শিখছি যে আমাদের ডাটা বেজে যদি 100 নাম্বার বা 1000-1000-এর উপর বা 100 কোটিও নাম্বার অফ রো থাকে, লুপের মাধ্যমে কি 100 কোটি নাম্বার অফ রোকেই আমরা কি তুলে নিয়ে আসতে পারবো। এটাই হচ্ছে লুপের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আর কি। এই জন্যই হচ্ছে লুপিং কনসেপ্টটা আসছে। আর অ্যারে হচ্ছে সেই লুপের মাধ্যমে আমাকে ডাটাগুলোকে ভিউ করতে সাহায্য করতেছে। মাল্টি ডাইমেনশন অ্যারে যদি বলতে চাই, এখানে আমি যদি লিখি ডলার ডেটা, আচ্ছা মাল্টি ডাইমেনশন এখনো মনে বোঝে নাই কেউ, কনফিউশন না করেন। আমরা 2D মাল্টি ডাইমেনশন বলতে এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি অ্যাসোসিয়েটিভ আর হচ্ছে নিউমেরিক, এটা হচ্ছে 1D অ্যারে ছিল, ঠিক আছে? এখন এই মাল্টি ডাইমেনশন বলতে 2D অ্যারে কে বলতেছে, ঠিক আছে? 2D অ্যারে যার কি নির্দিষ্ট নাম্বার অফ এদিকে কি থাকতেছে, এটাকে বলি যদি কলাম 1, এটাকে যদি বলি কল 2, এটাকে যদি বলি কল 3, এটা হচ্ছে কল 4, কলাম 4, আর এদিকে কি রো 1 রো 2 R1 R2 R3 আর 4, তার মানে কি এটা 4/4 4/4 কি রো কলাম হচ্ছে, বাট এটা কিন্তু কিভাবে ভ্যালুগুলো ভিউ হচ্ছে
হচ্ছে কিভাবে, এদিকে যদি y ধরি উপর থেকে নিচে, এদিকে যদি x ধরি, তাহলে এটা 2 ডাইমেনশন হলো না 3 ডাইমেনশন হলো না 4 ডাইমেনশন হলো। এদিকে y ধরতেছি, এদিকে x, নিচে লিখলে দেখতে পান না? আচ্ছা এখানে লিখি, এদিকে কি y, এদিকে x, তাহলে কি উপর দিকে এদিকে আমি কি কাউন্ট করতেছি y, এদিকে আমি কি কাউন্ট করতেছি x। x বরাবর কি থাকতেছে আমার রো, y বরাবর কি থাকতেছে ভার্টিক্যাল, এটাকে স্টেটমেন্ট বলা হয়, মানে ভার্টিক্যাল বরাবর থাকতেছে আমার কলামগুলো, যে কলামগুলোর নাম ফিক্সড হয়ে থাকবে, বাট অনবরত আপডেট হতে থাকবে কি এই রোগুলো, যে রোগুলোকে আমি যখন আমি কোনো কিছু এডিট করব, ডিলিট করব, আপডেট করতে যাব কোনো পোস্টে, যে সেগুলো হচ্ছে রো ধরেই কল করা হয়। রোয়ের একটা ইন্ডিভিজুয়াল আইডি সেট করে দেওয়া হবে, সেই আইডির মাধ্যমে যদি এটাকে কল করা হয় তাহলে সেই ওখানে কতজন ভিউয়ার আছে, কতজন ইউজার আছে, সেটাকে আমরা ইজিলি ভিউ করতে পারবো এই রোয়ের মাধ্যমে, রোয়ের একটা আইডি সেটের মাধ্যমে। সেগুলো দেখবে, এগুলো হচ্ছে ডাটাবেস রিলেটেড কাজ, ডাটাবেস যখন করানো হবে তখন দেখানো হবে কিভাবে কাজ করে। এখন এই রোর ইন্ডেক্সের নাম্বারগুলো কিভাবে হয় সেটা যদি আমরা দেখতে চাই, আচ্ছা আচ্ছা থাক কমন, এটা হচ্ছে কত, রো এর জন্য কত আসবে 0, নাম্বার যদি হবে কলের জন্য কত আসবে 0, তার মানে কি এটা 0 0, আর এটা 0 1, আর এটা 0 2, আর এটা 0 3, বাট এখানে কিন্তু কলাম 1 কলাম 2 কলাম 4 বলছে, বাট নাম্বারিং ক্ষেত্রে কি আসলো 3, এটা অনেকেই ভুল করে যে এটা হয়তো 4 হবে, বাট না 1 2 3 4, সে বলে 4 হলো না কেন 3 হলো কেন, কারণ কি এটা 0 থেকে কাউন্ট করা হচ্ছে। তাহলে এই নাম্বারটা আমি যদি জানতে চাই, কেউ বলবেন না, আপনি ঘুমাচ্ছেন, বলেন তো এখানে কত হবে, এখানে রো কলাম কত, আমি এই ঘরটার নাম্বার জানতে চাচ্ছি, এটা কত কত নাম্বার ইনডেক্স 2 3, সে কি ঠিক বলছে 2 3 বলেছে, 2 3 ঠিক বলছে, কিভাবে ঠিক বললো, 0 তারপরে আর 1 না, 2 টাইমস 1, হ্যাঁ ঠিক আছে, তার মানে সে ঘুমায় বুঝতেছে, আচ্ছা মানুষ তো এটা খুব বেসিক জিনিস, তাই না, অনেকেই ভুল করে, একটু পরে ভুল করবে। আচ্ছা ঠিক আছে, দেখি কে একদম ভুল করে কিনা, কে যে ভুল করবে, কে যে ভুল করবে, আপনি, এই যে আপনি বলেন এটা ইন্ডেক্স নাম্বার বলেন, বলেন 2 1 সেম রোতে ধরছে, তার মানে কি দেখতে পাচ্ছি যে কলামগুলো কিন্তু ফিক্সড থাকতেছে এবং রো এই বরাবর রো কিন্তু ফিক্স, শুধু ভেরিফিকেশন হচ্ছে কার কলামের, আর এই বরাবর কলাম ফিক্স থাকতেছে, ভেরিফাই হচ্ছে কার রোয়ের। সো এই সিম্পল জিনিসগুলো ভুল করা যাবে না, ওকে। সো এটা আমি যদি নাম্বারিং করে দিতে চাই 1 0 হবে, এটা হবে 1 2, হ্যাঁ সরি এটা 1 1 1 1, এটা হচ্ছে 1 3, এটা হচ্ছে আবার 1 3 1 2 1 3, এটা হচ্ছে 2 0, এটা 2 1 লিখাই আছে, এটা হচ্ছে 2 2, এটা হচ্ছে 2 3 লিখাই আছে, এটা হচ্ছে 3 0 3 1 3 2 3 3। তো এটা তো দেখলাম আমরা হাতে কলমে, এখন আমরা যদি এখানে ডাটাগুলোকে লিখি, কি প্রোগ্রামিং এ কিভাবে লিখবো সেটা একটু দেখার চেষ্টা করি। $data ইকুয়াল সরি ইন্ডেক্স নাম্বার একটা ডিক্লেয়ার করে নিই, কে বুঝি নাই, উপরে, আচ্ছা ও আল্লাহ কেন যে থামান আমাকে, সিয়ার পানি দিতে বলেন তো, অ্যারেটাকে প্রথমে ডিক্লেয়ার করে রাখলাম, তারপর এখন যদি এর ভিতরে আমি ডেটাগুলোকে রাখতে চাই, ইন্ডেক্স নাম্বার প্রথমটা কি আমার, প্রথম ইন্ডেক্সটা কিসের জন্য, রো এর জন্য, তার মানে কি 0তম রোতে আমি কি রাখতে চাচ্ছি, আর কলাম হবে কত, পরেরটা হচ্ছে কলামের জন্য, ঠিক আছে, কলাম কত 0 না 0 0, ওই কর্নারেরটা আমার ইকুয়াল হবে, এখানে আমি কি রাখতে চাচ্ছি, সাপোজ এখানে আমি বললাম 100, তারপরে যদি সেমলি সো এরপর আমি 0 1 দিব, 0 2 দিব, 0 2 তিনটাই
এরপর আমি দিই 1 থ্যাংক ইউ এরপর বলছি 1 0 1 1 1 2 তারপরটা আপাতত রাখছি না। এখন দেখেন এখানে কিন্তু রো গুলো কিন্তু ফিক্সড আছে, চেঞ্জ হচ্ছে কি কলামের ইনডেক্স না, রো ফিক্স, চেঞ্জ হচ্ছে কি কলামের ইনডেক্স। সো প্রথম ইনডেক্সটা হচ্ছে রো এর জন্য কাজ করছে, তারপরের ইনডেক্সটা হচ্ছে কলামের জন্য কাজ করছে। ভ্যালুগুলো যদি চেঞ্জ করে দেই, এখানে 200 দেই, এখানে 300 400 500 600। এখন এটাকে যদি প্রিন্ট করাতে চাই, এর আগেরটাও কি শুধু ডলার ইনডেক্স দিলেই হয়ে যাচ্ছিল, বাট এটাকে যদি আমি প্রিন্ট করতে চাই কিভাবে প্রিন্ট করব, কি লিখতে হবে, ইকো দেন ডলার ডেটা, তারপরে ইনডেক্স দিতে হবে না। আমি কোনটাকে দেখতে যাচ্ছি, এটাকে আমি একটা কাজ করতে পারি, এটাকে ফর ইচ এর মাধ্যমে আরো সহজভাবে করা যায়, এবার ভিউ করা যাবে, বাট ফর ইচ এর মাধ্যমে এটা কাজ। আচ্ছা ঠিক আছে, ডলার ডেটা যদি এটাকে আমি বলি 0 আর ইনডেক্স নাম্বারটা বলে দিতে হবে জাস্ট, এটা হচ্ছে 1। তো কত দেখাবে 200। এখন এই 2 ডাইমেনশনাল এররটাকে আমি এভাবে দেখতে গেলে একটা একটা করে প্রিন্ট করা লাগতেছে না, এটা একটা ঝামেলা না। আমি চাচ্ছি যে ডাটাগুলো একবারে চলে আসবে। এর জন্য যে লুপটা আমরা ইউজ করব ফর ইচ, তার আগে আমরা দেখি ফর ইচ কি। এটাকে আমি একটু কমেন্ট করে রাখি, এটাকে পরে লাগবে একটু পর। ফর ইচ লুপটা কিভাবে কাজ করে সেটাকে আমরা একটু দেখার চেষ্টা করি। ফর ইচ, আচ্ছা ফর ইচটাকে আমরা প্রথমে অ্যাসোসিয়েটিভ অ্যারের জন্য একটু এক্সাম্পল আকারে দেখে আসি, তারপর হচ্ছে আমরা মাল্টি ডাইমেনশন এর জন্য দেখব। এখানে যে ডাটাগুলো নিয়েছিলাম এটাকে কমেন্ট আউট, এটাকে বের করে দিই। এখানে কি আমার ইনডেক্সগুলো করা আছে না? এবার যদি আমি এখানে যে ফর ইচ কিভাবে কাজ করব, একটু আগে আমি বলেছি ফর ইচ এর কি লাগে না, ইনিশিয়ালাইজ করা লাগে না, আর কি দেওয়া লাগে না, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করা লাগে না। বাট এর একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা লিখতে হয় জাস্ট লাইক দ্যাট। প্রথমে দিতে হয়, লেখা হয় অ্যারে, তারপরে লিখতে হয় অ্যাজ ভ্যালু, VALUE। এগুলো কি প্রত্যেকটি এক একটা ভেরিয়েবল, এই জন্য কিন্তু এরর ধরেছে, আমাকে লিখতে দিচ্ছে না। এগুলো কি ভ্যালু, কি একটা ভেরিয়েবল না, ভেরিয়েবলের ভ্যালুটাই তো এখানে আসবে। আর অ্যারে কি একটা ভেরিয়েবল না? এখানে অ্যারে বলতে কোনটাকে বোঝাচ্ছে বলেন তো? এখানে অ্যারে বলতে কাকে রেখেছি, অ্যারের ভিতরে আমি কাকে রেখেছি, ডলার ডেটা ভেরিয়েবলের মধ্যে রেখেছি না। তো এখানে কি অ্যারে হবে? ডলার ডেটা হবে। আপনার প্রোগ্রামে আপনি যেই ভাষা ইউজ করবেন, যেই ভেরিয়েবল ইউজ করবেন, এখানে ঠিক সেই ভেরিয়েবলটাকে ইউজ করতে হবে। সো এখানে ডলার ডাটা অ্যাজ ভ্যালু হিসেবে, মানে কি অ্যাজ ভ্যালু বলতে কি বলছে, ডলার ডাটার মধ্যে আমাকে কি আছে, ইনডেক্সগুলো আছে। সেটা নিউমেরিক হোক, অ্যাসোসিয়েটিভ হোক আর মাল্টি ডাইমেনশনাল হোক না কেন, ডলার ডেটার মধ্যে আমার ইনডেক্সগুলো চলে আসবে। এবং অ্যাজ বলতে মানে এই ইনডেক্সের ভ্যালুটাকে সে পাস করতেছে কোথায়, ভ্যালু। এটাকে যদি আপনি ভ্যালু না বলে অন্য কিছু বলতে চান বা কি, বা আপনার অন্য কোনো ভেরিয়েবল নাম হিসেবে আপনি বলতে পারেন। বাট আমি ভেরিয়েবল নামের ক্ষেত্রে যে নেমিং কনভেনশন রুলসগুলো বলেছিলাম, অ্যারের ক্ষেত্রে সেই নেমিং কনভেনশন রুলসগুলো ফলো করতে হবে। সো এই ডলার ডাটার ইনডেক্সের ভ্যালুগুলো পাস হলো কোথায়, ভ্যালুর মধ্যে পাস হয়েছে। এবার লুপিং করতে হবে, কার্লি ব্র্যাকেট দিতে হবে, এবং বডির মধ্যে যে আমি জাস্ট যদি বলে দেই এই দিস লাইন অফ কোড ইকো করাই দেই, ইকো করাই। এখন দেখেন কি দেখায় ও আমাকে,
আচ্ছা একটা দেখাই, একটা আগে নিয়ে আসি তার আরেকটা নিয়ে আসি, তো কনফিউশন চলে আসবে। ফর ইচ কি করবে, লুপটা বারবার ঘুরতেই থাকবে না, লুপটা বারবার ঘুরতেই থাকবে যতবার সে এই ভ্যালুগুলো মানে এইটার কাজ হচ্ছে অ্যারের মধ্যে সে এই ডেটার মধ্যে যতগুলা ইন্ডেক্স আছে সেই প্রত্যেক ইন্ডেক্স এখানে কয়টা আছে আমার, কে বললো 5টা ইন্ডেক্স কয়টা আছে আমার এখানে, 4টা ইন্ডেক্স আছে, তার মানে কি লুপটা কয়বার ঘুরবে, 4 বার, মানে আমার এখানে অ্যারে ইন্ডেক্স যে কয়বার থাকবে সেই কয়বার লুপটা, বা আমি যদি বলতে চাই যে কয়বার রো থাকবে একটু আগে বলেছিলাম, বা কলাম থাকবে সেই কয়বার আমি ওকে ঘোরাতে যাচ্ছি সেই কয়বারই লুপটা ঘুরবে, ওকে আমি ইচ্ছা মতো মেনটেন করতে পারবো, মানে এখানে ইন্ডেক্স নাম্বারের উপর ডিপেন্ড করছে এটা আমার লুপটা কতবার চলবে। তো বুঝতে পারছি রিয়েল লাইফের কাজগুলো কিভাবে হবে, আস্তে আস্তে কিন্তু আমরা ডিপ লেভেলের দিকে যাচ্ছি এবং এর পরের ক্লাসগুলো হচ্ছে আরও ডিপ লেভেলে আসবে, এবং এই জিনিসগুলো না জানলে আপনি প্রোগ্রামিং ভালোভাবে করতেই পারবেন না। এখানে যদি ল্যাকিংস থেকে থাকে তাহলে সামনে এগোনো খুবই মুশকিল। তো এখন দেখেন আমি ডলার একটাকে লিখেছি না, ডলার যেটা লিখেছি ফার্স্ট নেম, দেখেন আউটপুট কি দেখায়, দেখেন আমার নামটাই কি বারবার দেখাচ্ছে না এবং মাঝখানে কোনো স্পেস দেই নেই আমি, তাই বারবার আসছে। এখন যদি এটাকে আমি না শুধু ডলার ইন্ডেক্সের আমি একটা ইন্ডেক্সকে বলে দিয়েছি বলে ওটাই কি বারবার যতবার কয়বার আসছে আমার নামটা দেখেন তো, 4 বারই কিন্তু আসছে। এটাকে যদি আমি স্পেস দিয়ে দেখানোর চেষ্টা করি 4 বার আসছে, কারণ কি 4টে ইন্ডেক্স আছে। আর এখন যদি আমি ইন্ডেক্সটা না সেট করে দেই, ইন্ডেক্সে সেট না করে দিয়ে আমি এই ইন্ডেক্সের ভ্যালু কি পাস করবো, ভ্যালুটা না, কারণ ভ্যালুটা আছে কোথায়, ইন্ডেক্সের ভ্যালুগুলো পাস হচ্ছে কোথায়, ভ্যালুর মধ্যে না, এই যে ভ্যালুগুলো। তো এখন যদি এখানে আমি পাস করে দিই ভ্যালু, দেন দেখেন কি শো করে, এখন লুপটা কিন্তু 4 বার করে প্রত্যেকটা ডাটায় দেখাবে আসছে, কিন্তু এটা আমি মাঝখানে ব্রেক দিই তাহলে দেখতে সুন্দর লাগবে, তো দেখতে হিজিবিজি দেখাচ্ছে, বোঝা যাচ্ছে না, এখন লাইনগুলো বোঝা যাবে। দেখেন নিপা মোনালিসা ঢাকা 100, প্রথমে ফার্স্ট নেম লাস্ট নেম দেখাচ্ছে, সিটি দেখাচ্ছে, তারপরে দেখাচ্ছে। সো এমনি করে আপনার ডাটাবেজে যত আমার রো থাকবে এমনি করে আমরা ফর ইচের মাধ্যমে সেই রোগুলোকে তুলে আনতে পারবো। এই এর জন্য এই জন্য ফর ইচ লুপটা অনেক বেশি ইউজ করা হয়। সো এখন যদি এটাকে আমি মাল্টি ডাইমেনশনের ক্ষেত্রে ইউজ করতে চাই, মাল্টি ডাইমেনশনের ক্ষেত্রে এখানে এটাকে আমি কমেন্ট আউট করে দেই। আমি চাচ্ছি কি ফর ইচ লুপটাকে এখন এই মাল্টি ডাইমেনশনের ক্ষেত্রে ভিউ করাতে, যে কীভাবে ডাটাগুলো এখানে কিন্তু একটা একটা করে দিলে কিন্তু ডাটা দেখাচ্ছে, আমি চাচ্ছি না 2 ডাইমেনশনাল এই অ্যারেটাকে আমি একবারে দেখতে চাচ্ছি, মানে 0তম ইন্ডেক্সে কত আছে, 01 ইন্ডেক্সে কত আছে, মানে রো কলাম অনুযায়ী ডাটাগুলো একসাথে দেখতে চাচ্ছি। সের জন্য এখানে কি করা লাগবে, আমার ফর ইচ কথাটাকে লিখতে হবে, মানে লুপ চালাতে হবে। ফর ইচ দেন হবে আমার ভেরিয়েবল কি এখানে ডেটা অ্যাজ ডলার ভ্যালু, দেন ইকো করাতে হবে ভ্যালুকে ডলার। এখন এখানে একটা কথা আছে, ভ্যালু লিখলে কি এখানে এগুলো চলে আসবে, শেয়ার বলেন? তাহলে আপনি কি নিয়ে কাজ করছেন এই পর্যন্ত? দুইটা ফরেন্স লাগবে কেন, একটা ফরেন্সে কাজ হবে না? পিছনে একটু ভেবে চিন্তে বলেন তো অ্যান্সারটা কি হবে। একটা কোশ্চেন করেছি, শুনেছেন? আমি বলেছি এই মাল্টি ডাইমেনশনাল এই অ্যারের ভ্যালুগুলোকে আমি একসাথে ভিউ করাতে চাই, মানে ওখানে যেরকম দেখতে পাচ্ছিলাম না বোর্ডে, ঠিক এরকমভাবে আমি চাচ্ছি 100, তারপরে 100 আসবে, তারপরে এই তার পাশে রো কলাম অনুযায়ী 200 আসবে, 30 আসবে, 40 আসবে, 300, 400, 500, 600, মানে রো কলাম অনুযায়ী আসবে। তার জন্য কি আমার কোডটা কি ঠিক আছে লেখা? দেখেন শুধু ভ্যালু লিখলেও কি দেখায়, আপনাদেরকে দেখাই করাই।
দেখেন কি বলতেছে, এরর দিয়েছে আমাকে, নোটিস করতেছে অ্যারে টু স্ট্রিং কনভার্সন ইন, মানে ও বুঝতেছে না এটা। ওকে বোঝানোর জন্য যেটা করা লাগবে সেটা হচ্ছে, আমি যখন অ্যাসোসিয়েটিভ বা নিউমেরিক আইডি কাজ করবো তখন জাস্ট এখানে ভ্যালুটা বলে দিলে সে আমাকে সব, ওকে যে কয়টা ইন্ডেক্স থাকে সেই কয়টা ইন্ডেক্স অনুযায়ী লুপ চালিয়ে আমাকে আউটপুট দেখিয়ে দিতে পারছিল। বাট ফরিস কিন্তু পারছে না। ফরিসকে ওকে ইন্ডিভিজুয়াল মানে কোন রো ধরে আমি শো করতে চাচ্ছি সেটা বলে দিতে হবে, রো বা কলাম। কি ইউজ না, জাস্ট ইন্ডেক্সটা দেখেন। এখানে আমি যদি বলি ভ্যালু $ভ্যালু 0, তারপরে হচ্ছে আমি ডট করছি, কনক্যাটেনের স্পেস দিয়ে দিচ্ছি, তারপরে একটা, তারপরে আবার ডট করছি, আবার ভ্যালু, আচ্ছা এই জিনিসটাকে কপি করে নিই, কপি করে পরে ইন্ডেক্সটা বলতেছি আমি 1, তারপরে আবার ডট দিই, আবার স্পেস দেওয়া লাগবে একটা, তারপরে আবার ডট, দেন আবার এরপর বলতেছি 2। এবার বলেন তো সিআর এখানে কি দেখাবে? আমি ভ্যালু মানে কি এখানে, রো না কলাম? ডেটা তো ইন্ডেক্স, ভ্যালুর মধ্যে তো ভ্যালুগুলো আছে, ইন্ডেক্সের মধ্যে যে ভ্যালুগুলো রেখেছি, তার মানে কি এই রো আসবে না কলাম আসবে? পুরো এই ফিল্ডটাই আমি দেখতে পারবো, 2 ডাইমেনশনাল অ্যারেটাকে আমি দেখতে পারবো। দেখেন কি আসে, আসছে কিন্তু নিচে নিচে আসে না, ব্রেক দিয়ে নিই, একটা ব্রেক দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি আসবে, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। একটা ব্রেক দিই, দেন আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। কি এবার 2D অ্যারো হয়েছে? কিভাবে হলো এটা? আমি কিন্তু কোশ্চেন করবো, সবাই একটু কনসেন্ট্রেশন করেন। আমি একটু করে কোড চেঞ্জ করে আমি কোশ্চেন করবো, যারা কনসেন্ট্রেশন করছেন না তাদেরকে কোশ্চেনগুলো করবো। সো এখানে যেটা করতেছি, ডলার ডেটার মধ্যে আমার ইন্ডেক্সগুলো আছে। এখানে আমি ভ্যালুর মধ্যে কি কি পাঠাইছি, ইন্ডেক্স 0 1 2, 0 1 2 বলতে কোথায় আছে? 0 1 2 মানে কি কলাম? আমি একটু আগে বলেছিলাম চেঞ্জ হবে নাকি কলাম, রো কি চেঞ্জ হবে, রো কি এখানে 0 0 1 1, বাট চেঞ্জ হচ্ছে কি এখানে কলাম। মানে কি কলাম ধরে যদি ওকে কল করি তাহলে কি সব ডাটাগুলো চলে আসতেছে না? তো রোটা কি আমার লিখা লাগতেছে? রুটটা এখানে 2 বার ঘুরতেছে, বাট এখানে যদি আর আমরা তো জানি ফর ইচে যে কয়টা ইন্ডেক্স থাকবে সেই কয়বারই ঘুরবে। এখানে যে কয়টা ডেটা আছে সেই কয়টা ডেটার জন্য প্রত্যেকবার একবার করে ঘুরতেছে। এখানে এসে চেক করতেছে যে 0 1, সেই কলামে যে চেক করলো 0 1 মানে কি 0 0 1, রো তো সে জানে, কলামটা বলে দিলাম যে তুমি 0তম রোতে যে কলাম নাম্বার এততে যাও, আবার তুমি 0তম রোতে যেই সে যাচ্ছে 1-এ, তারপর যখন এটা শেষ হয়ে যাচ্ছে সে আবার তখন এখানে আসতেছে, এই 1তম রোতে এসে সে 1 0-তে যাচ্ছে, তারপর 1 2-তে যাচ্ছে, তারপর 1 2-তে যাচ্ছে। এখন যেটা দেখেন যেটা হয়, এখন যদি আমি এটা করি দেখেন কি হয়। সাপোজ এখানে আমি লিখলাম 2 লিখবো, আর এখানে আমি 0 করব, এখানে আমি 2 করব, এখানে আমি 1, আচ্ছা এখানে 1, এখানে 2, এখানে 2। এখন দেখেন এখানে আমি কি, এখানে একটা 2 নাম্বার ইন্ডেক্স আছে, এখানে আমি দিলাম না, দেখেন কি হয়। এখানে আমি লাস্ট কোন পর্যন্ত দেখাইতে বলছি, কলাম 2 পর্যন্ত না, বাট এখানে কিন্তু আমি একটা 2 দেই না ইন্ডেক্স। দেখেন তার জন্য কি এরর দেখায়, এরর দেখেন, রান করে দেখেন কি বলতেছে, আনডিফাইন্ড অফসেট 2। তার মানে কি সে এই অফসেটটাকে খুঁজে পাচ্ছে না, সেই পর্যন্ত ঘুরে এসে ঠিকঠাক মাসে এই পর্যন্ত পাইছে, যখন এখানে এসে সে এই অফসেটটাকে খুঁজে পাচ্ছে না, মানে এই কলামটাকে খুঁজে পাচ্ছে না, তখন সে একটা এরর জেনারেট করতেছে। ঠিক আছে, এরর জেনারেট করে সে আমাকে এই জিনিসটা রিটার্ন করছে, মানে আগের ওই পর্যন্ত সে ঠিক পাচ্ছে, তারপরের কলামটা রো এর ডাটাগুলো সে পড়তেছেই না, সেগুলোকে ভিউই করতেছে না। তার যদি এখন আমি ওটাকে দিয়ে দেই, এখানে 2 2 লিখে দেই, দেখবেন ঠিকঠাক মতো কাজ করবে। এবার দেখেন চলে আসছে, আমি ভ্যালুগুলো চেঞ্জ করি নাই, 60 আনছি সেই জন্য সেম আছে। আমি যদি এখানে 700 করি, এটা 800 করি, আর এটাকে 900 করি, দেখেন ঠিক আছে, এবার সুন্দর মতো চলে আসছে।
সো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট ছিল ফর ইচ, যেটা নিয়ে আপনাদের অনেক কাজ করতে হবে। এতটুকু কি বুঝে গেছে এই পর্যন্ত? যাদের যাতে হয়েছে দেখানোর পর আমাকে বলেন, দেন আমি নেক্সট টপিক স্টার্ট করছি। 8:30 বাজে আর মাত্র 30 মিনিটস। কার কার হয়নি? সবার হতে হবে। এই অ্যারেটা আমাকে সবাই প্রিন্ট করে দেখাবেন, এভরিওয়ান। দেখি যেতে পারতেছি কত দূর, ইচ্ছা আছে। আচ্ছা দেখি অনেক কেন আই হোপ হয়ে গেছে সবার, যাদের হয়নি তারা বাসায় একটু দেখে নিব, ঠিক আছে? এখন আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাবো, যে জিনিসগুলো আপনাদের কিছু বলছেন সবই গুরুত্বপূর্ণ। এখন থেকে বাকি যে ক্লাসগুলো হবে সবই গুরুত্বপূর্ণ। এগুলো যদি না বুঝেন প্রজেক্টে ভালো মতো কাজ করতে পারবেন না। এখন থেকে প্রত্যেকটা ক্লাসে ইম্পর্টেন্ট। মানে আগে যে এস্টিমেট সিএসএস পার্টগুলো ছিল ডিজাইনের ইস্যু, তো আপনি যদি ডিজাইন ডেভেলপারদের ডিজাইন বোঝা লাগে না, বাট ডিজাইনের ভিতরে কাজ করা লাগে, সেই ক্ষেত্রে জন্য এস্টিমেট সিএসএস নিয়ে আলোচনা করা হয়, যাতে তারা সেই সেকশনগুলোতে যে হতাশ না হয়ে যায়, তারা যেন কোড করতে পারে। আচ্ছা এতক্ষণ আমরা যে অ্যারোগুলো দেখলাম সেই অ্যারোগুলো ছিল আমাদের ডিফাইন করা, তার মানে কি ইউজার ডিফাইন করা অ্যারে ছিল। তাছাড়াও আরও পিএইচপিতে বাই ডিফল্ট কিছু অ্যারে আছে, যেগুলোকে আমরা বলে থাকি গ্লোবাল অ্যারে, ঠিক আছে? যে অ্যারেগুলো শুরু হয় সাধারণত $_ সিম্বল দিয়ে। তো $_ সিম্বল লেখার পরে দেখেন আমাকে কতগুলো অ্যারের নাম দেখাচ্ছে। এই অ্যারেগুলো সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে, কখন কোনটা ইউজ করতে হবে সেটাও জানতে হবে। তার মধ্যে অলরেডি ডেপ্রিকেশন চলে গেছে, যেটা হচ্ছে কুকি, ইএনভি আর কোনটা ছিল না। আপনাদের এখানে অ্যারে আছে টোটালি 1 2 3 4 5 6 7 8টা। এই 8টা অ্যারের মধ্যে কুকি, ইএনভি অ্যান্ড ফাইলস, গেট, পোস্ট, রিকোয়েস্ট, সার্ভার, সেশন, এগুলো হচ্ছে 8টা। তার মধ্যে মোস্টলি ইউজ হয় হচ্ছে 4টা গ্লোবাল অ্যারে, সেটা হচ্ছে গেট, পোস্ট আর হচ্ছে সার্ভার আর হচ্ছে সেশন। সার্ভারটা না, সেশন। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয় হচ্ছে আপনার ফাইলস, গেট, পোস্ট, সেশন। এই 4টা অ্যারে হচ্ছে আপনাদের হরদম ইউজ করাই লাগবে প্রজেক্ট রিলেটেড কাজ করতে। তার মধ্যে কুকি আর এনভি অলরেডি খুব বেশি এখন আর ইউজ হয় না, আগে এক সময় হতো, এখন এই দুটার ইউজ একেবারে নাই বলে, মানে দিনকে দিন এটার ইউজ কমে যাচ্ছে। যে কাজগুলো সেশন এবং পোস্ট, ফাইলস এগুলোর মাধ্যমে হ্যান্ডেল করা যায়। আর রিকোয়েস্ট আর সার্ভার এই দুইটাকে ইউজ করা হয়েছে অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামিং করার ক্ষেত্রে। রিকোয়েস্ট এবং সার্ভার এই দুইটা গ্লোবাল অ্যারে ইউজ করব যখন আমরা অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামিং করতে যাব প্রজেক্টে, তখন হচ্ছে এই দুইটা জিনিস ইউজ করা লাগবে। তাছাড়া আমাদের মূল যে অ্যারেগুলো লাগে সেটা হচ্ছে ফাইলস, গেট, পোস্ট অ্যান্ড সেশন। এইগুলো নিয়ে আমাদের অনেক কাজ করা লাগবে। তার মধ্যে মোস্টলি আমি এখন ডিসকাশনে যেতে চাচ্ছি হচ্ছে অ্যাবাউট গেট অ্যান্ড পোস্ট মেথড দুইটাকে নিয়ে। গেট অ্যান্ড পোস্ট আমি মনে হয় যখন HTML করিয়েছিলাম তখন মনে হয় কিছুটা হলেও ধারণা দিয়েছিলাম হোয়াট ইজ গেট অ্যান্ড পোস্ট মেথড। অ্যাম আই রাইট অর রং? ভয়েস নাই কেন? আপনাদের কি ঘুমে ধরেছে নাকি? ব্রেক না নিলে অনেকে ব্রেকের ফাঁকে বাইরে গেছে, সেজন্য একজনের জন্য সবাই পানিশমেন্ট পাচ্ছে। আপনি সবার আগে। এখানকার জন কই গেছে? এখানে ছিল না এতক্ষণ? ও আচ্ছা আচ্ছা, তাই না? আচ্ছা ঠিক আছে, যা করে আপনারা দুজন মিলেই করেন, হ্যাঁ একা করেন না তাহলে। ওকে, আমরা ফান এবার কম করি। আমরা যেটা বলতে চাচ্ছিলাম, আজকে মোস্ট গুরুত্বপূর্ণ দুইটা মেথড নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে গেট আর পোস্ট। তাহলে আমরা কি আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে ইউজারের কাছ থেকে ডাটা নিতে হয়। খুশি হয়েছেন না অখুশি হয়েছেন? তার জন্য কয়জন খুশি হয়েছে, কয়জন অখুশি হয়েছে? হাত তোলেন তো খুশি যারা। কই সবাই হাত তোলে নাই তো, একজন দুজন, বাকিরা অখুশি কেন? তাই না? আচ্ছা ঠিক আছে। বাচ্চা আপনারা কি এখন অনেক বড় হয়ে গেছেন?
ও হ্যাঁ, তাই তো, অনেকে তো জব করে, আমি ভুলে গেছি। আচ্ছা, হোয়াট এভার, লুপিং কনসেপ্ট, অ্যারে কনসেপ্ট সব লুপের ভিতরে আমি ঢুকাই দিছি। হোয়াট এভার, যা হোক, একদিনে যা খেলে হয় আর কি। এখন আমরা দেখব হচ্ছে মেথড, সরি ফোল্ডার কেন নিচ্ছি, মেথডগুলো দেখার জন্য আমি ডে 12 মধ্যেই একটা ফাইল নিয়ে নিব, মেথড নামে PHP ফাইল। এখান থেকে ধরেন যে শুরু হয়ে গেল আপনাদের আজকে কোডিং, এবং নেক্সট ক্লাসে আপনাদের যে সাডেন একটা টেস্ট নিব সেটাও ধারণা করতে পারেন, সেটা সাডেনলি হবে। আমি কি নিব কোশ্চেনও, সেটা হয়তো আমিও এখন পর্যন্ত যাই না, চিন্তা করতে হবে। না ডিজাইনিং না, সার্ভার এন্ডেড কাজ। সার্ভার এন্ড যেহেতু ইউজার কাছ থেকে ডাটা নেওয়া শিখাচ্ছে, তার মানে কি রিলেটেড আর অনেক কাজই করতে দিব। এরপর আসবে ফাংশন, সেটা নিয়ে সেটাকে আবার করতে দিব। সো গেট প্রিপেয়ার্ড, বাসায় এগুলো দেখতে হবে, না তো আপডেটেড না থাকলে পারবেন না। আর কত ফাঁকি চুকি দিবেন বলেন, ভালো লাগে এত ফাঁকি চুকি দিতে? লাইফটা তো একদম ফাঁকি চুকি হয়ে যাবে। তারপর আমরা তো PHP ফাইলের মধ্যে HTML কোড লিখতে জানি নাকি জানি না? জানি তো। তো আমি যেহেতু একটা আমি ইউজারের কাছ থেকে কিছু ডাটা নিব, মানে ইনফরমেশন নিব, তাহলে কি আমাকে একটা ফর্ম লাগবে। তার জন্য HTML কোডের মাধ্যমে আমি একটা টেবিল জেনারেট করে নিচ্ছি, যেগুলোখান থেকে আমি ইউজার কাছ থেকে ইনপুট নিব। যা তাহলে আমি প্রথমে লিখছি HTML পরে তারপর কি থাকে এখানে, টাইটেল। আচ্ছা, হেডের ভিতরে টাইটেল থাকবে। কোথায় হেড? এত সাজেশন কম করে কেন, বেশি বেশি করে করতে পারে না। হেডের পরে দিব হচ্ছে টাইটেল। টাইটেলের মধ্যে বলে দিচ্ছি যে মেথড আর কি, এটা মেথডগুলো দেখব। আমি এখানে বলি যে ইউজার ইনফো বা ইউজার ইনফো। আচ্ছা, হেডের পরে যে পার্টটা থাকে সেটা হচ্ছে আমাদের বডি। বডি, এই বডির ভিতরে এসে তো আমাদের কি লিখতে হবে, একটা টেবিল নিতে হবে না? আমি ইউজার কাছ থেকে ইনপুট নিতে যাচ্ছি, একটা CSS দিয়ে করতে অনেক সময় লাগবে ফর্মটা বানাতে। সো আমি টেবিলের মাধ্যমে শর্টকাটে এখন করে ফেলতেছি। সো এখন আমরা সেটাই প্র্যাকটিস করি। টেবিল নিচ্ছি, টেবিলের মধ্যে TR নিতে হবে, TR এর মধ্যে TD লাগবে, দুইটা TD নিচ্ছি আমি। হ্যাঁ, TD এই রোটাকে আমি কপি করে নিচ্ছি, কারণ একই রো নিয়ে একই TD নিয়ে আমার বারবার লিখতে ইচ্ছা করছে না। আমি কপি পেস্ট মেরে দিই, আপনারা চাইলে কপি পেস্ট করতে পারেন, নো প্রবলেম। সো টেবিলে কি দিতে হবে, একটা বর্ডার দিতে হবে না? বর্ডার 1 করে দিচ্ছে। আর কি উইথ না দিলে কি দেখা যাবে? উইথ কত দিব? উইথ 100% বলে দেই, 100% না বলে 80% বলি, বা 90%, 80% বলি। আর আপাতত দুইটা নিয়ে করেন, বেশি নিয়ে করতে সময় লাগবে। হ্যাঁ, রো তো আমি 4টা নিয়েছি, 4টা নেন। রো 4টা, TD নিচ্ছি 2টা। প্রথমটা যদি বলি আমি ওকে ফার্স্ট নেমই বলি, ফার্স্ট নেম। হ্যাঁ, একটু অর্গানাইজ হতে না দেখালে কি করে হয় বলেন। তারপরে এখানে একটা TDর মধ্যে একটা ইনপুট নিয়ে নিচ্ছে। হ্যাঁ, ইনপুট। সো HTML এর কোড কিন্তু পারতেই হবে, এগুলো কিন্তু আগের ক্লাস। এর মধ্যে কি বলতে হবে, টাইপ। যেহেতু আমি নাম্বার ফার্স্ট নেম বলছি, তার মানে টেক্সট হবে। তারপরে এবার এই যে এখানে আসে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছিলাম, নেম। এখানে যদি নেম না দেই কাজ হবে না কিন্তু, কারণ কি আমরা সার্ভার এন্ডে কাজ করতেছি এখন। সো ডাটাবেজের সাথে কিন্তু আমাদের, আমি একটু আগে বললাম কি অ্যারে যখন বুঝালাম, অ্যারে কি ডাটাবেজে কলামের নাম অনুযায়ী অ্যারে ইন্ডেক্সগুলো দিচ্ছে, ঠিক তেমনি অ্যারের ডাটাবেজে কলামের নামগুলোর সাথে যদি এখানে যেই নাম দিব সেই নামটা এখানেই দিব, তাহলে তার সাথে মিসম্যাচ হবে না। মিসম্যাচ, আর যদি আপনি এখানে ভিন্ন নাম দেন সেটা আপনাকে হ্যান্ডেল করতে হবে ম্যানুয়ালি। দিস ইজ সো পেইনফুল।
সো সেটা যদি না করতে চাই আমরা ডাটাবেজে কলামে যে নাম থাকবে সেই নামটা এখানে দেওয়ার চেষ্টা করব। সো এখানে কোন ফিল্ড নিয়ে কাজ করতেছি আমি, ফার্স্ট নেম। সো এখানে আমি যদি বলে দেই ফার্স্ট নেম, ডাটাবেজে কলামেও কি থাকবে, তার ফার্স্ট নেমই থাকবে, তাই না? আর এখানে তারপর কি বলতে হবে, টেক্সট টাইপ বলেছি, হ্যাঁ ঠিক আছে, ভ্যালু বললে হবে না বললেও হবে, সমস্যা নেই, ভ্যালু দিয়ে খালি রাখছি আপাতত। আর তারপরে সেম কাজই তো, আচ্ছা এখানে লিখে ফেলি সেকেন্ড নেম। সেকেন্ড নেম বলছি, আর এখানে ইনপুট বক্স নিতে হবে আবার সেকেন্ড বক্সের জন্য। টাইপ টেক্সট, আর নেম দিতে হবে, নেম হবে সেকেন্ড নেম, তাই না? সেকেন্ড নেম, ভ্যালু আপাতত নাল লাগছে। আর এখানে এসে কি সে আমাকে কি দেখাবে, ফুল নেম, তাই না? ফার্স্ট নেম লাস্ট নেম মিলে কি হয়, ফুল নেম হয় না? সে ফুল নেমটা শো করবে আমাকে। আর তাহলে এখানে বক্স ইনপুট নিতে হবে, আচ্ছা এক মিনিট, ইনপুট নিয়ে রাখলাম। এটাকে আমি যেটা করতেছি, কি বললো কে, এখানে মানে ক্লিক করলে তারপর এটা ফুল নেমটা দেখাবে, সেই অপশনটা করার জন্য এখানে আমি আরটা ইনপুট টাইম নিতে হবে না? ক্লিক করলে দেন এটা ফুল নেম আর ফার্স্ট নেমকে জয়েন করে আমাকে ফার্স্ট নেম লাস্ট নেম মিলে ফুল নেম দেখাবে, ঠিক আছে? সেজন্য একটা আমার ইনপুট নিতে হবে, সেটাকে ক্লিক বা সাবমিট, যে ক্লিক করলে ওইটা এক হয়ে যাবে। টাইপ হবে সাবমিট, নেম হবে বাটন, সংক্ষেপে লিখি BTN, ভ্যালু এখানে ক্লিক বলে থাকে, ওখানে ক্লিক করলে CLSC কে। তারপর এখানে ফুল নেমের জায়গায় ইনপুট একটা বক্স নিয়ে রাখছে যেটা দেখাবে টাইপ টেক্সটই তো শো করবে নাকি? তারপর নেম, এইটা তো সার্ভার থেকে নিয়ে আসা হবে। এখানে আর কিছু না দিলেও হবে, আপাতত ব্ল্যাঙ্ক রাখছি। কি হলো, সেভ। এবার দেখেন ব্রাউজারে কি আসছে, ব্রাউজার ঠিক মতো আচ্ছা, এটা তো মনে হয় অন্য একটা পেজে করেছি। মেথড এসে কি বন্ধ হয়ে গেছে, এরকম একটা পেজ আসবে, ফর্ম আসবে, তাই না? এটা কি আসছে সবার, আসার কথা। এটাকে সেন্টারে নিয়ে যায়, তাহলে দেখতে সুন্দর লাগবে। সেন্টার, সরি অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার বললাম। এবার ঠিকঠাক মতো আসছে, দেখতে পাচ্ছি আমরা। এখন এখানে কিন্তু আমি যদি দেখি না, ফুল ফার্স্ট নেম চাইলে টাইপ করতে পারতেছি, বললাম নিপা। সেকেন্ড নেমেও যদি বলি টাইপ কিন্তু পড়তেছি, বাট ক্লিক করলে কিছু হচ্ছে না, ভ্যালুটা ধরে থাকতেছে কেন? এখানে ভ্যালু দিচ্ছি, ভ্যালুটা আপাতত দিব না, ভ্যালুটা ধরে রাখছে স্যার অটোমেটিক। ও হ্যাঁ, এটা কিন্তু জাস্ট আমি HTML এর ফন্ট এন্ড এটাকে ভিউ করেছি, সো যা দিচ্ছে ও তাই ধরে রাখতেছে। এটাকে আমাদের কিসে আমরা মেথড ইউজ ইমপ্লিমেন্ট করব, তাই না? এটাকে একটা কি ফর্মের মধ্যে নিতে হবে, তাই না?
সো ফর্মের মধ্যে নিয়ে নিই এটাকে। টেবিলের নিচে ও টেবিলের নিচে নিয়ে নিই, টেবিলের উপরে হয়ে গেছে। এই HTML কোড লিখতে আসলে বিরক্ত লাগে। এবার ফর্মে কি থাকবে? মেথড অ্যাকশন ফর্মে যে দুইটা জিনিস না দিলে হয়, ফর্মে কি কি দিতে হবে? আমাকে অ্যাকশন দিতে হবে, আর কি অ্যাকশন কি হবে? ব্ল্যাঙ্ক আপাতত, বাট অ্যাকশনের কাজ কি? অ্যাকশন কি মিন করে? ডেস্টিনেশন, মানে সে কোথায় কাজটা করবে, কিভাবে কাজ করবে, তার জন্য কি ইউজ করব? মেথড। মানে সে ডেস্টিনেশনে যে কি কাজ করবে তার জন্য আমাকে মেথডটা এখানে সেট করে দেবে। মেথড যদি এখানে আমি গেট রেখি তাহলে এই যেটাকে যে বললাম গেট গ্লোবাল যে অ্যারে আছে সেই ভ্যালুগুলো কোথায় যে সেভ হবে? গেট অ্যারে নামক যে গ্লোবাল অ্যারে আছে সেটার মধ্যে যে সেভ হয়ে থাকবে। আর যদি এখানে আমি ইউজ করি পোস্ট, তাহলে যে পোস্ট নামক যে অ্যারেটার কথা বললাম $_পোস্ট, সেই পোস্ট আর নামক অ্যারের ভিতরে ভ্যালুগুলো সেভ হয়ে থাকবে। এখন কখন গেট কখন পোস্ট এটা আমাদের জানতে হবে। তার আগে গেট হচ্ছে নন সিকিউরড, পোস্ট হচ্ছে সিকিউরড। আর পোস্ট আমি কি বলতেছি আমি নিজে বুঝতেছি না, সরি, টেক মি টাইম। আচ্ছা, এখানে যদি আমি গেট ইউজ করি তাহলে এই ডাটাগুলো আমার কোথায় যে সেভ হবে? ইউজার এন্ডের ফর্মের থেকে সার্ভার ডাটাগুলো কোথায় যে সেভ হবে? গেট নামক যে গ্লোবাল অ্যারে আছে সেই অ্যারের মধ্যে যে জিনিসগুলো সেট হয়ে থাকবে। গেট কিভাবে কাজ করে? গেট হচ্ছে নন সিকিউর পদ্ধতিতে ইউআরএল এর মাধ্যমে ডাটা পাস করে, যার মাধ্যমে আমরা সর্বোচ্চ কতগুলো ডাটা পাস করতে পারি? 1024। বাট আমরা যখন ইউজার কাছ থেকে কোনো ইনফরমেশন নিচ্ছি, সে ধরুন কোনো একটা ভিডিও ইউআরএল আমরা সেটা হচ্ছে অনলাইনে আপ করতে চাইছি, বাট সেটা কি 1024 এর থেকে ডাটা বেশি হতে পারে না? তো তখন কি গেট দিয়ে কাজ চলবে আমার? তখন কি মাস্ট বি গেটের পরিবর্তে আমার কি নিতে হবে? পোস্ট নিতে হবে। এবং পোস্ট হচ্ছে গেটের থেকে সিকিউরড এবং এটাকে বলা হয় স্লোয়ার দেন গেট, কারণ এটা সিকিউরড হওয়াতে হিডেনে ডাটা পাস করে এবং হিউজ নাম্বার অফ ডাটা নিয়ে কাজ করতে পারে, আনলিমিটেড। সেজন্য হচ্ছে পোস্ট রান করতে ইজ স্লোয়ার দেন গেট বলা হয়, বাট ইটস মোস্ট সিকিউর। যার কারণে আমরা যেসব জায়গায় সিকিউর এনশিওর করার প্রয়োজন এবং হিডেনে ডাটা পাস করার দরকার হবে সেই সব ক্ষেত্রে আমরা পোস্ট মেথডটাই ইউজ করব এবং ইউজ করা হয় পোস্ট মেথডটা সেই সব ক্ষেত্রে। ওকে, তাহলে একজন আমাকে একটু বলেন আমি কি বললাম গেট এবং পোস্ট মেথড সম্পর্কে। বলেন। গেট হচ্ছে নন সিকিউর ওয়ে, পোস্ট হচ্ছে সিকিউর ওয়ে। গেট ইউজ করলে লিমিটেড ডাটা পাঠানো সম্ভব, পোস্ট ইউজ করে বড় ডাটা পাঠানো। আর পোস্ট কি করতেছে? হিডেনে ডাটা পাস করতেছে। আর গেট ইউআরএল এর মাধ্যমে ডাটা কি পাস করা হচ্ছে সব আইডি ধরে সে সব দেখা যায় ইউআরএল ধরে, ঠিক আছে? আচ্ছা, এখনই পোস্ট আর অ্যাকশন লিখলেই কি আমার কাজ শেষ? আমি কি এখন দেখেন তো এখন এটা কি হচ্ছে ফর্মে যে দেখি। এখন দেখেন, এখন যদি এখানে ডাটা আমি দেই, সাপোজ আমার নাম দিলাম, ফার্স্ট নেম, সেকেন্ড নেম দিলাম, তারপরে এখানে ক্লিক করি, কি হচ্ছে? এটা রিলোড নিচ্ছে না? রিলোড নিয়ে ডাটাগুলো কোথায় ভ্যানিশ হয়ে যাচ্ছে? কারণ কি সে ডাটাগুলো ভ্যানিশ হয়ে যাচ্ছে না, কোথাও যে আছে। কোথায় আছে? সার্ভারে। কোন সার্ভারে? সার্ভারে কোথায়? ফিক্স করা আছে তো। আমি এখানে কি অ্যারে ইউজ করেছি? মেথড কি হচ্ছে? পোস্ট। এটা সার্ভারে পোস্ট নামে যে অ্যারেতে আছে সেখানে এই ভ্যালুগুলো সেভ হয়ে আছে। এখন এটাকে যদি আমি ভিউ করতে চাই তাহলে আমাকে কি পিএইচপিতে কোড লিখতে হবে, কারণ পিএইচপি কি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যার মাধ্যমে আমরা এর মধ্যে যা আছে সেগুলোকে ভিউ করতে পারবো। সো তার জন্য আমাকে এখন পিএইচপির কোড লেখা লাগবে। সো পিএইচপির কোড আমি এখন কোথায় রাখবো? এই ফুল পেজটা তো পিএইচপির একটা ফাইল এক্সটেনশন, তার মধ্যেই তো আমি HTML এর কোড লিখেছি। এখন HTML এর কোড লিখেছি বেশ, বাট পিএইচপি ফাইল যেহেতু আমি অবশ্যই কি
পিএইচপি কোড লিখতে পারবো, বাট কোন পোর্শনে লিখবো? উপরে, নিচে, মিডিলে, না কোথায়? বডির ভিতরে। বডির ভিতরে তো আমি অলরেডি কোড লিখে ফেলেছি, কোথায় লিখবো? এই কোডটা আমি যে কোনো জায়গায় লিখতে পারি, বাট আমি এখানে একটা ইন্ডিভিজুয়াল স্পেস মানে সেট করে দিয়েছি। কোডটা আমি পিএইচপির ফাইল যেহেতু যে কোনো জায়গায় পিএইচপির কোড লিখতে পারি, বাট আমি এখানে কি এখানে ভিউ করতে চাচ্ছি না যে এখানে সে ক্লিক করলে ফার্স্ট নেম লাস্ট নেম কনক্যাটেনেট করে আমাকে ফুল নেমটা দেখাবে। সো এই পোর্শনে যে আমাকে কোডটা লেখা ম্যানুয়াল হবে না, স্ট্রাকচার ওয়েতে করা হবে না কোডটা, তো এই পোর্শনে যে আমি কোডটা করার চেষ্টা করি, মানে পিএইচপি সিনট্যাক্স লেখার চেষ্টা করি। সো এখানে হচ্ছে ফুল নেম লিখেছি এবং ইনপুট এখানে কি লিখেছি, এটা কি আমার দরকার আছে? ও আচ্ছা, এটা তো আমার দরকার আছে। এখানেই তো হচ্ছে খালি যে এমটি বক্সটা আছে এখানে শো করবে। তো এখানে যদি এখন আমি কোড লিখি, পিএইচপি এখন কিন্তু পিএইচপি ওপেনিংও করতে হবে, ক্লোজিংও করতে হবে। এতক্ষণ কিন্তু আমি ক্লোজিংটা করতেছিলাম না, কারণ কি HTML কোডের মধ্যে আমি পিএইচপির কোড লিখছি। সো আমাকে এখন ওপেনিং এবং ক্লোজিং দুইটাই রাখতে হবে, এর ভিতরে আমি যা খুশি ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি। এখন আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, আমি কি বলেছিলাম, ওই গ্লোবাল অ্যারে মানে পিএইচপির যে গ্লোবাল অ্যারে আছে কতগুলো 8টা অ্যারের নাম বলেছি, তার মধ্যে এখন যে আমি ডাটাটা ব্রাউজারের মাধ্যমে নিয়েছি, ক্লিক করলে ডাটাগুলো কোথায় একটা চলে যাচ্ছে, সেটা কোথায় চলে যাচ্ছে বলেছি? পোস্ট নামক যে অ্যারে বা গেট যদি লিখি গেট নামক সেই অ্যারেতে, সেই অ্যারেটাকে আমরা যদি প্রিন্ট করাতে চাই সেই জন্য একটা ফাংশন ইউজ করা হয়, যেটা পিএইচপির ফাংশনের উপর একটা ক্লাসই আছে আপনাদের, যেখানে পিএইচপির ইউজার ডিফাইন ফাংশন এবং পিএইচপির যে বিল্ডিং ফাংশনগুলো আছে, সেই পিএইচপির ম্যানুয়ালে আমরা দেখতে পাবেন 1100-এর উপরে পিএইচপির ফাংশন আছে, যে ফাংশনগুলো থেকেই আমাদের স্টাডি শুরু হবে অ্যাকচুয়ালি মেইন যে নলেজ গেদার। ফাংশন ভালো না লিখতে পারলে এইসব কোড করে কোনো লাভ নেই। যে ফাংশন যত ভালো লিখতে পারবে, যার লজিক যত ভালো, তার আপনারা সবাই স্যালারি নিয়ে আছেন। হ্যাঁ, এটার সাথে এখন ওটাই রিলেটেড আসলে। মানে তার পদোন্নতি তত বেশি হবে, লজিক যত ভালো হবে, আপনি কি আপনার ক্যালিবার ততই বেশি ধরা হবে। সো ক্যালিবার যত বেশি তার তত বেশি দাম। দ্যাটস ইট। ওকে, নেক্সট ক্লাসে আমরা ফাংশন নিয়ে দেখবো। তার আগে এখন আমরা সার্ভার থেকে ডাটাটাকে ভিউ করানোর চেষ্টা করি। তো পোস্ট নামক যে অ্যারেটা আছে সেটাকে যদি আমি প্রিন্ট করাতে চাই, প্রিন্ট আমি যে বললাম 1100 ফাংশন আছে, প্রিন্ট হচ্ছে সেই 11টা ফাংশনের মধ্যে একটা, যেটা আমরা আজকে দেখতে চাচ্ছি। প্রিন্ট আন্ডারস্কোর আর লেখা হয়, যেটাকে এখানে বলা হচ্ছে ডলার এক্সপ্রেশন। ডলার এক্সপ্রেশন না লিখে আমি দেখতে চাচ্ছি কাকে, আমার গ্লোবাল একটা নাম কি, ডলার আন্ডারস্কোর পোস্ট, যে চলে আসছে সাজেস্ট করতেছে ডলার আন্ডারস্কোর পোস্ট। এখন এটার পর সেমিকোলন দিতে হবে, দিলাম। এখন এটা লিখলে কিন্তু আমাকে ভিউ করাবে, কিন্তু সবচেয়ে ম্যানুয়াল পদ্ধতি এটা যদি লিখে দেখেন কিভাবে ভিউ করে, আর ওটা লিখলে কিভাবে ভিউ করে। সেভ করিনি, রিসেন্ট বলবো তো আমি। তো দেখেন এভাবে দিলে কি অ্যারে নামক কিছু একটা আসছে, বাট সেটা কি এক লাইনে আসছে না। আমি চাচ্ছি এটা নিচে নিচে আসুক, সুন্দরভাবে আসুক, ঠিক আছে? ঠিক আছে, এখন এটাকে যদি আমি এভাবে লিখে, আছে এখানে ইনপুট আমার এটা দরকার নেই, এটা না হলে আর সুন্দরভাবে আসবে। না ছাড়াই দেখি আমরা এইভাবে যদি প্রিন্ট করি, তাহলে দেখেন জিনিসগুলো কিভাবে আসতেছে, এলোমেলো আকারে আসতেছে না, মানে একটা লাইনে বোঝা যাচ্ছে, একটু কষ্ট হচ্ছে। ফার্স্ট নেম, তারপর সেই ফার্স্ট নেমে কি এখানে কিছু দিয়েছি, তাই ব্ল্যাঙ্ক, এখানে কিছু দেই, আমি আমার নামটাই দেই, তারপরে দেই, ওহ নো, কোথায় টাইপ করছি আমি, দেখেন এখন কি আসছে, ফার্স্ট নেমের জায়গায় ভ্যালুটা কিন্তু ঠিকই আসছে, ইন্ডেক্স ধরে তার ভ্যালুটা কিন্তু সে নিয়ে আসছে, কিন্তু এভাবে দেখতে কি অড লাগতেছে না? আর এটাকে আরো সুন্দরভাবে দেখার জন্য যেটা করা হয়, এটার আগে লিখে দেন ইকো পি। এটাকে হচ্ছে অ্যারেটাকে সুন্দরভাবে অর্গানাইজ করে দেখানোর জন্য এই ইকো পিটা ইউজ করা হয়। এবার দেখেন এটা কিভাবে দেখাচ্ছে, সুন্দরভাবে দেখাবে। এখন দেখেন কি ছিল, ফার্স্ট নেমের এখানে নিপা, সেকেন্ড নেমে মোনালিসা,
দেন বাটনে কি ক্লিক, বাটনে ক্লিকের জায়গায় ভ্যালু কি, বাটন তার ভ্যালু ছিল কি ক্লিক। সো এভাবে অ্যারে ইনডেক্স অনুযায়ী তার ভ্যালুগুলোকে আমরা শো করাতে পারছি। এখন শো করাতে পারলে কি হবে, আমি কি আমার এম কি, আমার এম হচ্ছে এখানে কনক্যাটেন করে ফুল নেমটা দেখাবে। আজকে আর মনে হয় বেশি দূর যেতে পারবো না। কয়টা বাজে? 9টা 6 আচ্ছা ঠিক আছে, আজকে এই নাম পর্যন্ত রেখেছে, ফুল নেম করতে বুঝাতে হবে না কিছু। আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে এখান থেকে আবার শুরু করতেছি, বাট আমি পোস্টের ডাটাটাকে আজকে হচ্ছে ভিউ করানো জাস্ট দেখালাম। নেক্সট ক্লাসে কীভাবে করে এটা ইমপ্লিমেন্ট হয় সেখান থেকে শুরু হবে, ঠিক আছে? আজকে এখানেই রাখতেছি। থ্যাংক ইউ ক্লাস।